ছেলেমেয়েরা সহজ পাঠের আসরে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা যারা 2026-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, অর্থাৎ নতুন সিলেবাসের 4th সেমিস্টার দেবে, তোমরা এই প্রথম বছর, তাদের জন্য এই নতুন সিলেবাসের যে প্রথম গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা হলুদ পোড়া, সেটা দিয়ে আমি শুরু করছি। দেখো, প্রথমেই যেটা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। তিনি হলেন আমাদের বাংলার বন্দ্যোপাধ্যায় ত্রয়ী যারা, অর্থাৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আর মানিক বন্দ্যোপাধ্যায়, এই তিনজনের অন্যতম। কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় সকলের থেকে একটু আলাদা। তার আসল নাম কিন্তু ছিল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। মানিক তার ডাকনাম। সেই ডাকনামে বন্ধুদের সঙ্গে বাজি ধরে অতসী মামি বলে একটা গল্প লিখেছিলেন। সেটা ছাপা হয়েছিল, জনপ্রিয় হয়েছিল, তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। আর উনিও ওই প্রবোধ নামটা ব্যবহার না করে মানিক ব্যবহার করেছিলেন। সেই মানিক নামটাকেই রেখে দিয়েছিলেন, তাকেও আর উনি ছাড়েননি। আমরাও তাকে এই নামেই চিনেছি। তা অতসী মামি তার প্রথম লেখা, প্রথম ছোট গল্প আর কি। তারপরে তো আরও অজস্র লেখা, নাম বলতে গেলে কিন্তু বিরাট লিস্ট হয়ে যাবে। আমি সব কিছু বলবো না, আমি কিছু কিছু বলবো। কারণটাও তোমাদেরকে বলে দিচ্ছি। কারণটা হচ্ছে, দেখো, তোমাদের যে সিলেবাসটা আছে তাতে যে প্যাটার্নে প্রশ্ন আসবে, তাতে লেখক সম্পর্কে কিন্তু খুব বেশি কিছু জানতে চাওয়া হবে না। সেই জন্য লেখক সম্পর্কে তোমাদেরকে তোমাদের সাধারণ জ্ঞান বাড়ানোর জন্য অল্প কিছু বলবো, কিন্তু এত কিছুও বলবো না যেটা তোমাদের কাজে লাগবে না, তোমাদের মাথা ভার করবে এই মুহূর্তে। কারণ অল্প সময় অনেকটা সিলেবাস আমাদেরকে শেষ করতে হবে। তা দিবারাত্রির কাব্য, পুতুল নাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি, এগুলো তার বিখ্যাত সব উপন্যাস। এছাড়াও হারানের নাচ জামাই, তারপর প্রাগৈতিহাসিক, সরীসৃপ, ছোট বকুলপুরের যাত্রী, হলুদ পোড়া, এগুলো তার বিখ্যাত ছোট গল্প। এবার আমাদের পাঠ্য হচ্ছে হলুদ পোড়া। তোমরা ইতিমধ্যেই জেনে গেছো কোয়েশ্চেনে যে প্যাটার্নটা, অর্থাৎ গল্পগুলো থেকে আমাদের আসবে 5 নম্বরের প্রশ্ন। আর সেই 5 নম্বরের প্রশ্ন 2+3 হতে পারে, 3+2 হতে পারে, আবার পুরো 5ও হতে পারে। পুরো 5-এর জন্যই তোমরা প্রস্তুতিটা নেবে। এবার সেটাকে ভাগ করে দিলেও দেওয়া যেতে পারে, হতে পারে। কারণ দেখো, 2026-এই কিন্তু এই নতুন সিলেবাসের প্রথম 4th সেমিস্টার। কাজেই আমাদের কাছেও সে অর্থে কোনো নমুনা নেই। তাই আমরাও কিছুটা আমাদের অভিজ্ঞতা এবং আন্দাজ থেকেই তোমাদেরকে পড়াচ্ছি। তা মানিক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দুটো মতবাদ খুব প্রভাব বিস্তার করেছিল, তার লেখার মধ্যেই সেটা প্রভাব বিস্তার করেছে। একটা হচ্ছে অস্ট্রিয়ান মনস্তত্ত্ববিদ ফ্রয়েডের যে তত্ত্ব, সেটা ফ্রয়েডীয় তত্ত্ব তাকে আমরা বলি, সেই ফ্রয়েডীয় তত্ত্ব, আর এদিকে মার্ক্সবাদ। এই দুটো জিনিস তার লেখাকে ভীষণভাবে প্রভাবিত করেছে। মনস্তত্ত্ব নিয়ে, মানুষের মনের গভীরের বিষয় নিয়ে, তাদের চিন্তা ভাবনা ইত্যাদি নিয়ে তিনি কাজ করেছেন। তার লেখার মধ্যে সেগুলো ফুটে উঠেছে, যার অন্যতম উদাহরণ হচ্ছে আমাদের পাঠ্য এই গল্পটা হলুদ পোড়া। 1943 সালে, বুঝতেই পারছো, স্বাধীনতারও বেশ কিছুটা আগে এইটা লেখা হয়েছিল, প্রথম বেরিয়েছিল গল্পটা। মানিক বন্দ্যোপাধ্যায়েরই একটা উক্তি দিয়ে এই গল্পটা আমি শুরু করব। এইটাকে কিন্তু আমি আবার রিপিটও করতে পারি পরবর্তীতে, অর্থাৎ গল্পের পরের দিকে। উনি বলেছিলেন যে, ভেবেছিলাম ক্ষতে ভরা নিজের মুখখানাকে
অতি সুন্দর মনে করার ভ্রান্তিটা যদি মুখের সামনে আয়না ধরে ভেঙে দিতে পারি, সমাজ চমকে উঠে মলমের ব্যবস্থা করবে। অর্থাৎ সমাজ ভাবছে আমি যা করছি, আমার যা আছে সবটা সুন্দর, সবটা ভালো, সবটা চমৎকার, কিন্তু আসলে তো তা নয়, তার মধ্যে অনেক ক্ষত আছে। আর সামাজিক ক্ষতটা কি? অশিক্ষা, কুসংস্কার, কুশিক্ষা, মানুষের পিছিয়ে পড়া মানসিকতা, জাতিভেদ ইত্যাদি, এই সমস্তগুলোই কিন্তু সমাজের ক্ষত। সেই ক্ষতগুলোকে যদি তুলে ধরা যায় কিভাবে? মুখের সামনে আয়না ধরে। আমরা আয়নায় তো নিজের মুখের প্রতিচ্ছবি দেখি, আর সাহিত্য হচ্ছে সমাজের দর্পণ। তাই সাহিত্যের মধ্যে যদি সমাজের মুখের সেই ছবিটাকে তুলে ধরা যায়, তাহলে সমাজ চমকে উঠবে। সে বুঝতে পারবে যে না, আমি নিখুঁত নই, আমি দারুণ সুন্দর নই, আমার মধ্যে অনেক খুঁত আছে, অনেক ক্ষত আছে। সেই ক্ষতগুলোকে সারাতে হবে, মলম লাগাতে হবে। আমাদের এই গল্পটা তার এই কথাটাকেও সুন্দরভাবে যেন ফুটিয়ে তুলেছে। আমি শুরু করছি। সে বছর কার্তিক মাসের মাঝামাঝি 3 দিন আগে পরে গাঁয়ে দুটো খুন হয়ে গেল। একজন মাঝবয়সী জোয়ান মধ্যপুরুষ এবং 16-17 বছরের একটি রোগা ভীরু মেয়ে। এই যে কার্তিক মাস অর্থাৎ একটু শীত পড়তে যাচ্ছে। কার্তিক, তারপর অঘ্রাণ, শীত পড়তে যাচ্ছে। এবং এই সময় কি হয়? এই সময় আমাদের এই যে ভূত চতুর্দশী এই সময় হয়, অমাবস্যা আসে, কালী পুজো হয়। আবার বিদেশে যে হ্যালোউইন যে উৎসবটা হয়, সেটাও কিন্তু এই সময় হয়। সবই কিন্তু একটু ভৌতিক ব্যাপার নিয়ে। আমাদের এই গল্পটাও শুরু হচ্ছে যেন একটু রহস্য রোমাঞ্চ দিয়ে, যে কার্তিক মাসের মাঝামাঝি একটা গ্রামে পরপর 2টো খুন হয়েছে 3 দিনের এদিক ওদিকে। একজন মাঝবয়সী মানুষ আর একটা 16-17 বছরের একদম অতি সাধারণ ভীরু একটি মেয়ে। গায়ের দক্ষিণে ঘোষেদের মজা পুকুরের ধারে একটা মরা গজারি গাছ, শাল গাছ, বহুকাল থেকে দাঁড়িয়ে আছে। সেই জায়গাটা ফাঁকা, জঙ্গলের আব্রু নেই, অর্থাৎ জঙ্গল দিয়ে ঘেরা নয়, ঢাকা নেই, একদম খোলা জায়গাটা। তার কাছাকাছি শুধু কয়েকটা কলা গাছ আছে। সেই গজারি গাছটার নিচে একদিন বলাই চক্রবর্তীকে মরে পড়ে থাকতে দেখা গেল। মাথাটা 8 চির হয়ে ফেটে গেছে, খুব সম্ভব অনেকগুলি লাঠির আঘাতে। এই যে কথাটা 8 চির, আমরা একটা কথা বলি চৌচির, পড়ে গিয়ে একদম চৌচির হয়ে গেল, একথা বলি তো, ভেঙে গেছে, চৌচির হয়ে গেছে। চৌ বলতে 4 বোঝায়, কিন্তু চৌচির মানে যে ঠিক 4টেই চির ধরেছে তা কিন্তু নয়, তার চেয়ে বেশিও হতে পারে। আর লেখক এখানে বলছে 8 চির। 8 চির বলতে অর্থাৎ অনেকগুলো চির, মাথাটা একদম থেঁতলে গেছে, এতগুলো লাঠির আঘাত মেরেছে, তাই মাথাটা একদম থেঁতলে গেছে। দেখো, এটা সাহিত্য। সাহিত্যকে কিন্তু সবসময় আক্ষরিক অর্থে ধরা যায় না, ধরতে নেই। তার যে ভাবার্থটা, যেটা বলতে চেয়েছেন লেখক, সেটাকে আমাদের খুঁজে বার করতে হবে। তার মানে ভীষণভাবে কেউ মেরেছে লাঠি দিয়ে, মাথাটা একদম থেঁতলে গেছে, এইভাবে মারা গেছেন। চারদিকে হইচই, পড়ে গেল, লোক বিস্মিত হলো না। বলাই চক্রবর্তীর এরকম অপমৃত্যুই আশেপাশের গাঁয়ের 10টা লোক প্রত্যাশা করেছিল। তার মানে বোঝা যাচ্ছে বলাই চক্রবর্তী মানুষটির সম্পর্কে লোকের খুব একটা ভালো ধারণা ছিল না। কেন, কি বৃত্তান্ত, লেখক বলার প্রয়োজনই বোধ করেননি, কারণ এটা ছোট গল্প। বলাই চক্রবর্তী এখানে মুখ্য চরিত্রই নয়, ওটা দিয়ে শুরু, তার এই ঘটনার রেশটা পরবর্তীতে পড়বে। কিন্তু এটুকু বোঝা গেল, বলাই চক্রবর্তীকে গ্রামের বা আশপাশের লোকজন পছন্দ করতো না, তাই তিনি মারা যাওয়াতে লোক খুব একটা অবাক হয়নি যে হ্যাঁ, লোকটা খুব একটা ভালো ছিল না, কাজে এরকম হতেই পারে। কিন্তু এরপরেই যেটা হলো, শুভ্রা বলে মেয়েটি খুন হলো।
মানুষ অতটা হইচই করলো না, কিন্তু খুব অবাক হলো, অবাক আর কৌতূহল একটা, আরে মেয়েটা কেন খুন হলো, এই লোকটা তো খুব একটা সুবিধের ছিল না, তার না এরকম একটা মৃত্যু হতে পারে, তার শত্রু থাকতে পারে, তাই এরকম মৃত্যু হতে পারে, কিন্তু মেয়েটা একটা 16-17 বছরের মেয়ে, রোগা ভীতু, একটা অত্যন্ত সাধারণ মেয়ে, গৃহস্থ ঘরের, মানে একদম গৃহস্থ, একদম সাধারণ সংসারী ঘরের মেয়ে, গায়ের 8-10টা মেয়ের মতো বড় হয়েছে, বিয়ের পর শ্বশুর বাড়ি গেছে, আর মাসখানেক আগে সে বাপের বাড়িতে এসেছে। কেন এসেছে? ছেলে বিয়োবার জন্য। এই যে তোমাদের একটা কথা বলছি, কেন বলছি আমি আরেকটু বাদে গিয়ে তোমাদের এটা বোঝাবো। বলছেন ছেলে বিয়োবার জন্য, বিয়োবার মানে ছেলের জন্ম দেওয়ার জন্য সে সন্তান সম্ভবা অবস্থায় এসেছে, এই মাসখানেক আগে এসেছে, শ্বশুরবাড়ি থেকে গ্রামে এসেছে, কারণ মেয়েরা সন্তানের জন্ম দেওয়ার আগে সাধারণত বাপের বাড়িতে আসে, সেই জন্যই সে এসেছে। এই যে কথাটা হলো ছেলে বিয়োবার জন্য। তা এখানে কেউ তাহলে প্রশ্ন যদি করে বসে, আচ্ছা লেখক কি করে জানলেন যে শুভ্রার ছেলেই হবে? না, এখানে ছেলে শব্দটা ওই ওই পুরুষ লিঙ্গ বোঝানোর জন্য নয়, নারী পুরুষ দুটো লিঙ্গকে অর্থাৎ সন্তান অর্থে ব্যবহার হচ্ছে। ছেলে শব্দটা এখানে, এই যে আমরা বলি ছেলে মানুষ, আহা দুষ্টুমি করেছে ছেড়ে দাও, ছেলে মানুষ, এটা একটা মেয়ে, বাচ্চা মেয়ের ক্ষেত্রেও বলছি, একটা বাচ্চা ছেলের ক্ষেত্রেও বলছি। তা এখানে ছেলে মানে কি শুধু পুরুষ না, এই যে আমাদের এই যে দুটো লিঙ্গ, একটা নারী একটা পুরুষ, সেই নারী বা পুরুষকে বোঝানোর জন্য নয়, এখানে সন্তান বোঝানোর জন্য বলা হচ্ছে। তাই এটাও কিন্তু আমরা ভাবার্থেই ধরবো, ছেলে বিয়েবার জন্য, সন্তানের জন্ম দেওয়ার জন্য এসেছে। এবার এই মেয়েটার জীবনে খাপ ছাড়া কিছু ছিল না, মানে একটু অন্যরকম কিছু ছিল না, সে মানে ধরো যেগুলো একটু মুখরোচক গ্রামের বা শহরেরও সব জায়গারই একটু মুখরোচক, যে এই মেয়েটির সঙ্গে ওই বাড়ির ছেলেটির কোনো প্রণয় ছিল বা কিছু এক এদিক ওদিক সেদিক, এরকম কিচ্ছু ছিল না। মেয়েটা একেবারে সাদা মাটা ছিল, তার বিয়ে হয়েছিল, শ্বশুরবাড়ি গেছে, সন্তান সম্ভবা হয়েছে, মাসখানেক আগে বাপের বাড়িতে এসেছে। তার এরকম একটা ভয়াবহ পরিণাম, লোকে তো কোনো ক্লু খুঁজে পাচ্ছে না, এই যে বলছে যে কোনো ছুতো নেই, মানে কি দিয়ে যে কেন হলো এটা বুঝতে পারছে না, যে তার জীবনে এমন নাটকীয় উপাদান। কারণ গ্রাম, একটা নিস্তরঙ্গ গ্রামে পরপর দুটো খুন 3 দিনের মাঝখানে, এটা তো একটা ভীষণ নাটকীয় ব্যাপার, ভীষণ সবাই খুব রোমাঞ্চিত উত্তেজিত। কিন্তু ওই যে তখনকার দিন, যে লোকে যে থানা পুলিশ করবে, খবর দেবে, এটা নিয়ে একটা তদন্ত হবে, এত কিছু তো সেকালে হতো না। আর তার উপরে বাড়ির মেয়ে মারা গেলে তো আরোই হবে না, কারণ পাছে কোনো কিছু এদিক ওদিক খবর বেরোয়, তার থেকে যদি পরিবারের সম্মানহানি হয়, কাজে কোনোভাবেই হবে না। তা গায়ে সবশেষের সাঁঝের বাতিটি বোধহয় যখন সবে জ্বালা হয়েছে, তখন বাড়ির পিছনে ডোবার ঘাটে শুভ্রার মতো মেয়েকে কে বা কারা যে কেন গলা টিপে মেরে যাবে ভেবে উঠতে না পেরে গাঁসুদ্ধ লোক যেন অপ্রস্তুত হয়ে রইল। সন্ধেবেলায় বাতি জ্বলে সব ঘরে ঘরে, তাহলে সব শেষের বাতি মানে যে সব শেষে জ্বালাচ্ছে, অর্থাৎ অন্ধকার, সন্ধ্যাটা বেশ ঘন হয়ে এসেছে, একদম প্রায় রাতের কাছাকাছি, কিন্তু তবু আলোর আভাসটুকু আছে। এই যে আবছায়া, সন্ধ্যা মানেই হচ্ছে সন্ধিক্ষণ, একটা আবছায়া, সেই সময় ডোবার ধারে এই একটি নিরীহ মেয়েকে কোনো একজন বা একাধিকজন হঠাৎ গলা টিপে মেরে গেল, তাও একটি সন্তান সম্ভবা মেয়েকে, কেন কেউ বুঝতে পারছে না। বছর 3 মেয়েটা শ্বশুরবাড়ি ছিল, গাঁয়ের লোকের চোখের আড়ালে, এখানে গাঁয়ের হবে অর্থাৎ একটা চন্দ্রবিন্দু বসবে, সেখানে কি এই ভয়ানক অঘটনের ভূমিকা গড়ে উঠেছিল? অর্থাৎ ওই যে মানুষের মনের কিউরিওসিটি, মানুষ মনে মনে না গল্প তৈরি করতে খুব ভালোবাসে, যে কোনো জিনিস নিয়ে দেখবে। মানে আমি তোমাদের একদম এখনকার একটা উদাহরণ যদি দিই, তাহলে এটা আমরা আজকাল ফেসবুকের যে ফেসবুক সংস্কৃতি,
তাতে আমরা এটা ভীষণভাবে দেখি। একটা কোনো ঘটনা ঘটলো, সঙ্গে সঙ্গে দেখলাম মোটামুটি ফেসবুকের অর্ধেক লোক গোয়েন্দা হয়ে গেছে। গোয়েন্দারা কি কাজ করবেন? তারা তাদের যে যাকে নিয়ে ঘটনা ঘটেছে তার বাড়ি ঘর, বাবা মা, 14 পুরুষের সমস্ত কিছু বার করে ফেলে সেইগুলো সব পোস্ট করতে শুরু করে দিল। তার কতটা সত্যি, কতটা মিথ্যে, কতটা দেওয়া উচিত, কতটা উচিত না, এর কোনো বিধি না মেনে এটা করা হচ্ছে। অর্থাৎ লোকে না গল্প তৈরি করতে ভালোবাসে, মুখরোচক, তোমাদের এখনকার ভাষায় ক্রিস্পি, মুচমুচে গল্প বানাতে তারা ভালোবাসে। তো সেই জন্য, আর বিশেষ করে বলাই চক্রবর্তী, হ্যাঁ, যে একটা মাঝবয়সী লোক, খুব একটা ভালো লোক ছিল না, যে মরে গেছে যাকে, মেয়েটা কেন মরলো? আর মেয়েদের নিয়ে মানুষের আগ্রহ অনেক বেশি, এবং মেয়েদের কলঙ্ক খুঁজতে মানুষ খুব পছন্দ করে, খুব রেলিশ করে, সেটা খুব একটা চাটনির মতন বিষয়। তাহলে তারা ভাবছে যে তাহলে কি শ্বশুর বাড়িতে এমন কিছু ঘটেছিল যার জন্য সেখান থেকে লোক এসে গ্রামে তাকে মেরে গেল? দুটো খুনের মধ্যে কি কোনো যোগাযোগ আছে? ওই যে বললাম যে শতপ্রণোদিত গোয়েন্দাগিরি চলছে আর কি। 20-30 বছরের মধ্যে গায়ে কেউ জখম পর্যন্ত হয়নি, মানে কেউ মারপিট করে কারোকে হাত ভেঙে দিয়েছে, পা ভেঙে দিয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে, এমনও হয়নি। আর সেখানে 3 দিনের মধ্যে দুটো খুন, তাও আবার একজন পুরুষ, একজন যুবতী নারী। তাহলে তো নিশ্চয়ই কিছু একটা আছে, এইটা ভাবতে, আলোচনা করতে মানুষ পছন্দ করছে এবং ছটফট করছে এর মধ্যে একটা সম্পর্ক আবিষ্কারের জন্য। এটাও দেখো, এই যে মানিক বন্দ্যোপাধ্যায় মনস্তত্ত্ব নিয়ে কাজ করেছেন, তো যে মানুষের মনস্তত্ত্বটা কীরকম হয় তার ছত্রে ছত্রে ফুটে উঠছে সেটা। কিন্তু বলাই চক্রবর্তী শুভ্রাকে কবে শুধু চোখের দেখা দেখেছিল তাও গাঁয়ের কেউ মনে করতে পারছে না, আদৌ দেখেছিল কি না। কারণ শুভ্রা একটি অতি সাধারণ মেয়ে, সে এমন কিছু আলাদা নয়। তাহলে বলাই চক্রবর্তীর সঙ্গে তার আদৌ দেখা হয়েছে কি হয়নি, এটাও কারোর জানা নেই। তাই একটুখানি বাস্তব সত্য না থাকলে তো গুজবের ফানুসটাকে বড় করা যায় না। তাই নানাজনের কল্পনা আর অনুমানগুলো গুজব হয়ে উঠতে উঠতে মুষড়ে পড়ছে, মানে মিয়ে যাচ্ছে, কিছুতেই কিছু করে উঠতে পারছে না। তো বলাই চক্রবর্তী সম্পত্তি পেল তার ভাইপো নবীন, অর্থাৎ বোঝা যাচ্ছে যে বলাই চক্রবর্তী মানুষটি হয় অবিবাহিত অথবা নিঃসন্তান, কিছু একটা হবে, আমাদের জেনে কাজ নেই। কে পেয়েছে? তার ভাইপো নবীন। সে কি করলে? বেশ বড় সম্পত্তি বোঝা যাচ্ছে, কারণ না হলে 40 টাকার চাকরি ছেড়ে শহর থেকে সপরিবারে চলে এসেছে নবীন। কাকার সম্পত্তি, তার মানে সম্পত্তিটা কতটা, যে মাসে সেই যুগে 40 টাকা, 1943 সালে লিখছেন গল্পটা আমরা দেখছি, তাহলে সে সময় 40 টাকার কিন্তু অনেক মূল্য। সেই চাকরি ছেড়ে গ্রামে চলে আসছে সপরিবারে, আবার শহর ছেড়ে, তাহলে নেহাত কম সম্পত্তি নয়। কোঁচার খুঁটে চশমার কাঁচ মুছতে মুছতে, অর্থাৎ যেমন আমরা চশমাটা ঘেমে যায়, কাঁদলে চশমায় জল লেগে যায়, সে কোঁচার খুঁটে মুছতে মুছতে সে পাড়ার লোককে বলছে যে 50 টাকা রিওয়ার্ড ঘোষণা করেছি, মানে 50 টাকা আমরা পুরস্কার ঘোষণা করেছি আমি। কাকাকে যারা অমন মার মেরেছে তাদের যদি ফাঁসি কাটে ঝুলোতে না পারি, চশমার কাঁচের বদলে মাঝে মাঝে কোঁচা দিয়ে, মানে ধুতির একদম কোণের অংশটা কোঁচা, সেটা দিয়ে সে চোখও মুছছে, অর্থাৎ সে যে খুব দুঃখিত এটা সে দেখাচ্ছে। এটা সত্যিও হতে পারে, এটা অভিনয়ও হতে পারে, বলা কি যায়, আমরা কিন্তু কেউ জানি না। ওই যে শতপ্রণোদিত গোয়েন্দাগিরি, তাতে এমনও তো হতে পারে যে এই সম্পত্তির লোভে নবীন কারুকে দিয়ে এই কাজ করিয়েছে, তাও তো হতে পারে। কিন্তু সেসব নিয়ে এখানে কোনো আলোচনা নেই, কারণ এটা মুখ্য ঘটনা নয়। ঠিক 21 দিন গাঁয়ে বাস করার পর নবীনের স্ত্রী দামিনী সন্ধ্যাবেলা লণ্ঠন হাতে রান্নাঘর থেকে উঠোন পার হয়ে শোবার ঘরে যাচ্ছে। সন্ধ্যাবেলা হাতে লণ্ঠন, শোয়ার ঘর আর রান্নাঘর আলাদা আলাদা জায়গায়, বড় উঠোন থাকতো তখনকার দিনে। কোথা থেকে অতি মৃদু একটু দমকা বাতাস বাড়ির পূব কোণের তেঁতুল গাছের পাতাকে নাড়া দিয়ে তার গায়ে এসে লাগলো।
তেঁতুল গাছ। আমাদের না কতগুলো মানে ভীষণ বাঁধা ধরা নিয়ম আমরা ভেবে রেখে দিয়েছি, এগুলো আমাদের কীরকম মাথার মধ্যে ঢুকে গেছে। ভূতেরা কোন গাছে থাকে? কেউ কিন্তু বলে না যে কাঁঠাল গাছে, আম গাছে, জাম গাছে ভূত আছে। ভূত মানে তেঁতুল গাছ, শেওড়া গাছ, এরকম কতগুলো আমাদের কল্পনা আছে। ভূতের অনুষঙ্গে আমরা কালো কালো রঙের বিড়াল, তার সঙ্গে দেখবে তোমরা ভৌতিক কোনো গল্প পড়ো বা কোনো একটা সিনেমা দেখতে যাও, দেখবে একটা ভৌতিক ঘটনার আগে একটা কালো বিড়ালকে দেখা গেল, অন্ধকারে তার চোখ দুটো জলজল করছে। আসলে এটা হচ্ছে একটা ভৌতিক পরিবেশকে তৈরি করা, এবং এগুলো আমাদের মনের মধ্যে গেঁথে গেছে ছোটবেলা থেকে। হ্যাঁ, তা তেঁতুল পাতাকে নাড়া দিয়ে একটা হাওয়া গায়ে এসে যেই লাগলো, দামিনীর হাতে লণ্ঠন ছিটকে গিয়ে পড়লো দক্ষিণের ঘরের দাওয়ায়। উঠানে আছড়ে পড়ে হাত পা ছুঁড়তে ছুঁড়তে দামিনী দাঁতে দাঁত লেগে গেল। দালানের আনাচে কানাচে ঝোড়ো হাওয়া যেমন গুমড়ে গুমড়ে কাঁদে, দামিনী আওয়াজ করতে লাগলো সেই রকম একটা গু গু আওয়াজ, গোঙানির আওয়াজ করছে। সে ওরকমভাবে পড়ে গিয়ে ছটফট করছে, ওরকম একটা গোঙানির আওয়াজ করছে। গ্রামেগঞ্জে লোকে এটাকে কি বলে? ভূতে ধরা বলে। এবার ভূতে ধরা জিনিসটা কি, এটা নিয়ে আমরা আলোচনা করব, একটু পরে আলোচনা করব। তার আগে এর পরের প্যারাগ্রাফটা আমি একটু ধরে নিই, সেইটাকে আমি একটু বিশেষভাবে তোমাদেরকে বলবো, ব্যাখ্যা করব। কারণটা হচ্ছে এই যে এর পরেই যে প্যারাগ্রাফটা আছে সেটা নিয়ে আমি লক্ষ্য করলাম যে কিছু কিছু জিনিস আমাদের সামনে আসছে, এটাকে সমালোচনা করে নানাভাবে এটার ভুল ধরার কথা বলে কিছু আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সেগুলো যে ভুল সেটাই দেখানো আমাদের কাজ। দেখো, আমি ভূতে ধরার ব্যাপারটা পরে আসছি। শুভ্রার দাদা, শুভ্রা যে মেয়েটি খুন হয়েছে 16-17 বছরে, তার দাদা ধীরেন স্থানীয় স্কুলে মাস্টারি করে। গায়ে সেই একমাত্র ডাক্তার, পাশ না করা। এটাকে কেউ কেউ ভুল দেখানোর চেষ্টা করছে, না একদম না, আজও আছে। তোমরা একটু গ্রামের দিকে যাও, অনেক ডাক্তার পাবে, এদেরকে বলে হাতুড়ে ডাক্তার বা কোয়াক ডাক্তার। এরকম অনেক দেখা যায় যে কেউ বাবা হয়তো ডাক্তার ছিলেন, তার ছেলে বা মেয়ে, বাবা মারা গেছেন, বাবার ডিসপেন্সারিতে দিব্যি ডাক্তার সেজে বসে গেছে। কম্পাউন্ডার মানে যিনি ডাক্তারকে সাহায্য করেন, ইঞ্জেকশন দিতে পারেন, হেন তেন। এবার কি হয়, ডাক্তারের কাছে থাকতে থাকতে কিছু কিছু জেনে যায় যে জ্বর হলে এই ওষুধ দিতে হয়, দাঁতে ব্যথা হলে এইটা করতে হয়, ইঞ্জেকশনটা দিতে তো জানেই, এগুলো জেনে যায়। এবার ছোটোখাটো রোগের চিকিৎসা তারা করে। এমনকি তোমরা যদি শহরেও যদি একটা ওষুধের দোকানে যাও, গিয়ে যদি তোমরা বলো যে আমার না ভীষণ দাঁতে ব্যথা করছে, কি ওষুধ খাবো, একটা ওষুধ তোমায় দিয়ে দেবে হয়তো, যদিও এটা নিয়ম নয়, কিন্তু যে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ দেওয়া নিয়ম নয়, কিন্তু তবু হয়। এবং আমরা নিজেরাও তো আকছার এই ঘটনাগুলো ঘটিয়ে ফেলি। এই মাথা যন্ত্রণা করছে, আচ্ছা চলো অমুক ওষুধটা খেয়ে নিই, ঘরে আছে টুক করে খেয়ে নিলাম, এই কাজগুলো তো আমরা করি। এবার ধীরেন হচ্ছে গ্রামের একমাত্র ডাক্তার, মানে গ্রামে আর কোনো ডাক্তার নেই ওই গ্রামে। পাশ না করা অর্থাৎ সে ডাক্তারি পড়েনি, ডাক্তারি পাশ করেনি। পাশ না করা মানে কিন্তু ফেল করা নয়, মানে ডাক্তারি করতে গিয়ে ফেল করেছে তা নয়, সে ডাক্তারিটা পড়েই নি আদপে। পরের লাইনেই সেটা দেখতে পাচ্ছি, ফিজিক্সে অনার্স নিয়ে বিএসসি পাশ করে 7 বছর গাঁয়ের স্কুলে জিওগ্রাফি পড়াচ্ছে। সে ফিজিক্সে অনার্স নিয়ে পাশ করেছে, বিএসসি পাশ করেছে, অর্থাৎ সে সায়েন্সের স্টুডেন্ট, এটা বোঝা যাচ্ছে। বিজ্ঞানটা সে জানে, সে বোঝে, কিন্তু গাঁয়ের স্কুলে সে যখন চাকরি পেয়েছে সেখানে সে জিওগ্রাফি পড়াচ্ছে। হ্যাঁ, সমাজকে তুলে ধরছেন। ওই যে বললাম, লেখক কি করছেন, তার সাহিত্যের মাধ্যমে সমাজের চিত্রটাকে তুলে ধরছেন। গ্রামে তো এরকমই হতো। আর এখন সাবজেক্ট ওয়াইজ টিচার নিয়োগ হয়, শিক্ষক নিয়োগ হয়, যে ভূগোলের জন্য একজন শিক্ষক, তিনি ভূগোলেই তিনি পারদর্শী বিশেষভাবে, ইতিহাসে বিশেষভাবে পারদর্শী। কিন্তু তা সত্ত্বেও কিন্তু একটা ব্যাপার আছে যে বিশেষ পারদর্শিতা নিয়ে
একটা বিশেষ সাবজেক্টের জন্য মানে নিয়োগ পেলেও শিক্ষককে কিন্তু কোনো সময় প্রয়োজনে নিচু ক্লাসে অন্য বিষয়ও পড়াতে হতেই পারে, এটা খুব স্বাভাবিক। আর তখনকার দিনে গ্রামের স্কুলে একটা গ্রামের ছেলে সে পাশ করে এসেছে, তাকে গ্রামের স্কুলে চাকরি দেওয়া হলো, তখন তো সার্ভিস কমিশনের গল্প ছিল না, গ্রামের স্কুল চাকরি দেওয়া হলো তাকে। সে কি পড়াবে? ভূগোল পড়ানোর টিচার নেই, আচ্ছা তুমি ভাই ভূগোল পড়াও। ব্যাপারটা এইরকম ছিল। এবং এখনও যদি তোমরা মানে আমাদের ভারতবর্ষের বিভিন্ন গ্রামাঞ্চলে যাও, তাহলে দেখবে যে বিশেষ করে প্রাইমারি স্কুলে সব সময় কিন্তু যে অঙ্কের মাস্টারমশাই অঙ্ক করাবেন, অঙ্ক নিয়ে যিনি পড়াশুনো করেছেন তিনিই অঙ্ক করাবেন, বা যিনি ইংরেজি নিয়ে পড়াশুনো করেছেন তিনিই ইংরেজি পড়াবেন, এমন কোনো কথা কিন্তু সবসময় হয় না। অনেক সময় এর ব্যতিক্রম হয়, বিশেষ করে প্রাইমারিতে, বুঝেছো? ফলে এইটাকে যে লেখক ভুল লিখেছেন প্রমাণ করার চেষ্টা হচ্ছে, এটা একদমই না। লেখক অত্যন্ত সচেতনভাবে এই লাইনগুলোকে লিখেছেন। যে পড়েছে সে ফিজিক্সে অনার্স নিয়ে বিএসসি করেছে, সে যুগে কম কথা নয়, অথচ সে গ্রামের স্কুলে কী পড়াচ্ছে, সে নিজের সাবজেক্টেই পড়াতে পারছে না, তাকে পড়াতে হচ্ছে জিওগ্রাফি, কারণ জিওগ্রাফির টিচার নেই। প্রথম দিকে প্রবল উৎসাহের সঙ্গে 47খানা বই নিয়ে লাইব্রেরি, 7 জন ছেলেকে নিয়ে তরুণ সমিতি এগুলো তৈরি করেছিল। তখন অল্প বয়স, একদম টকবক করছে রক্ত, দারুণ উৎসাহ ধীরেনের। সে 47টা বই নিয়ে একটা লাইব্রেরি শুরু করেছিল, আর 7টা ছেলেকে নিয়ে একটা তরুণ সমিতি। এছাড়া আরও কাজ করেছে সে, বই পড়ে সাধারণ রোগে বিনামূল্যে ডাক্তারি এইসব আরম্ভ করেছিল। বই পড়ে পড়ে, অর্থাৎ ডাক্তারির কিছু বই পড়ে পড়ে, সাধারণ যে একটু সহজবোধ্য যে বইগুলো, সেইগুলো পড়ে পড়ে বিনামূল্যে সে ডাক্তারি করতো। কারণ গ্রামে তো ডাক্তার নেই, চিকিৎসার অভাবে মানুষ মারা যায়। সেই কারণে ধীরেন তখন ভাবলো যে আমি তো অন্তত বিজ্ঞানটা পড়েছি, আমি ডাক্তার নাই হতে পারি, কিন্তু যেটুকু আমি বুঝি সেইটুকু ডাক্তারি বই থেকে পড়ে আমি যদি এই মানুষগুলোকে একটুও চিকিৎসা দিতে পারি, কেমন, সেই জন্য সেই কাজগুলো শুরু করেছিল। কিন্তু গেঁয়ো একটি মেয়েকে বিয়ে করে 2 বছরে 4টি ছেলেমেয়ের জন্ম হওয়ায় এখন অনেকটা ঝিমিয়ে গেছে। এই লাইনটাকে নিয়েই সব থেকে বেশি কথা হচ্ছে, তাই এটাকে ভালো করে আমাদের বুঝতে হবে। গেঁয়ো একটি মেয়ের সঙ্গে তার বিয়ে হয়েছে, ছেলেটি তো শিক্ষিত, ফিজিক্সে অনার্স নিয়ে সে যুগে বিএসসি পাশ করা মুখের কথা নয়, এবং গ্রামে তো কলেজ নেই, শহরে গিয়ে পড়ে এসেছে সে। তার সঙ্গে একটি শিক্ষিত মেয়ের বিয়ে হতে পারত। তখনকার দিনে মেয়েরা অতটা শিক্ষিত হতো না, কিন্তু অন্তত একটুখানি পড়া, একটু স্কুলে পড়েছে, অন্তত একটু নাম ইত্যাদি লিখতে পারে, একটু যোগ বিয়োগ করতে পারে, এরকম কারোর বিয়ে হতেও পারতো, বা শহুরে। কিন্তু একদম একটি গ্রাম্য মেয়ের সঙ্গে তার বিয়ে হয়েছে। কেন বললেন লেখক এই কথাটা, এইটা আগে ব্যাখ্যা করি। গেঁয়ো মেয়ে মানে তার মধ্যে গ্রাম্যতা আছে, অর্থাৎ গ্রাম্য কুসংস্কার, অশিক্ষা, এই সমস্তই সেই মেয়েটির মধ্যে রয়েছে। এরপরে লেখক লিখছেন 2 বছরে 4টি সন্তানের জন্ম। অনেকেই প্রশ্ন তুলেছেন 2 বছরে কি করে 4টি সন্তান হয়, কেউ কেউ প্রশ্ন তুলেছেন। দেখো, আবারও আমি বলছি, প্রথমে যে কথাটা বললাম, যে একজন লেখকের কথাকে আমরা সবসময় আক্ষরিক অর্থে ধরবো না। চৌচির মানে 4টে চিড় নয়, 8 চিড় মানে ঠিক 8টাই চিড় নয়, অনেকগুলো। আমরা যখন কারোকে বলি যে আরে 4টি ভাত খেয়ে যাও বলি, তা আমরা কি লোকের পাতে 4খানা ভাত দিই? সেটা কি হয় কখনো? তাকে কিন্তু ভাতটা দিয়ে মানে অল্প কিছু খেয়ে যাও, এইটা বোঝাতে 4টি ভাত খেয়ে যাও বলা হয়। আবার 2 বছরে 4টি সন্তান, এটাকে আসলে অল্প সময়ে অনেকগুলি সন্তানের পিতা সে হয়েছে। কেন? তার স্ত্রী একটি গ্রাম্য মেয়ে, সে জানে বিয়ে হওয়া মানেই সন্তান উৎপাদন করা, এবং তখনকার দিনে মানুষ বিশ্বাস করত
যত সন্তান হবে তত ভালো, তাতে যে তাদের ভরণ পোষণের সমস্যা, সংসার বড় হলে খরচের সমস্যা, এটা মানুষ বুঝতে পারতো না। এই যে সমাজের পিছিয়ে পড়া দিকটা, এটাকে লেখক তুলে এনেছেন। 2 বছরে 4টি সন্তান, মানে অল্প সময়ে অনেকগুলি সন্তানের পিতা হয়েছে সে। আবার যদি সায়েন্সের দিক থেকে যাই তাহলেও কিন্তু এটাকে একদম ভুল বলতে পারবে না কেউ, কারণ 36 সপ্তাহে যদি সন্তানের, একটি সুস্থ সন্তানের জন্ম হয়, যদি টুইন হয় অর্থাৎ যমজ হয়, তাহলে ভেবে দেখো তো, তাহলে কিন্তু 2 বছরে 4টি সন্তান হলেও হতে পারে, যদি পরপর দুবারই যমজ সন্তান হয়। তাহলে এটাকে ভুল বলা যায় না। লেখক ভুল লেখেননি, তিনি বুঝে শুনে খুব সচেতনভাবে শব্দ চয়ন করেছেন, যাতে করে সমাজের এই যে অবস্থাটা, যে মানুষ কোনো দিক ভাবতো না যে আমি এদের খাওয়াতে পারবো কিনা, এদের ভরণ পোষণ করতে পারবো কিনা, তারা সন্তান উৎপাদন করতো, এই যে জায়গাটা, এটাকে তিনি তুলে ধরতে চেয়েছেন সচেতনভাবে। তাই এই কথাটা বললেন। ঝিমিয়ে পড়েছে, কেন ঝিমিয়ে পড়েছে? প্রথমে তার যে উৎসাহ উদ্দীপনা ছিল, এখন ঝিমিয়ে পড়েছে কারণ সংসারের চাপ, এতগুলো মুখের খাদ্য জোগাতে হবে। লাইব্রেরির বইয়ের সংখ্যা 300-তে উঠে থেমে গেছে। কটা বই নিয়ে শুরু করেছিল? 47, কেন এখন 300। চেষ্টা করেছিল কিন্তু এখন থেমে গেছে, আর পারছে না। তার নিজের সম্পত্তি হিসেবে বইয়ের আলমারি তার বাড়িতেই তালাবন্ধ হয়ে থাকে। বইয়ের আলমারিটা রয়ে গেছে, কেউ চাঁদা দেয় না। আগে যারা লাইব্রেরি একটা চালাতে গেলে তো চাঁদা দিতে হয়, চাঁদা না দিলে সেই বই, নতুন বই কেনা হবে কি করে? কিন্তু কেউ চাঁদা দিতে চায় না, মাঝে মাঝে কেউ চেয়ে চিনতে 1-1টা বই পড়তে নিয়ে যায়। বছরে 2-3 বার তরুণ সমিতির মিটিং হয়। 4 আনা 8 আনা ফি নিয়ে এখন সে ডাক্তারি করে, ওষুধও বিক্রি করে। এই লাইনটাকে নিয়েও কথা হচ্ছে, কারণ আগেই বলা হয়েছে সে কি করত, সে এই দেখো বিনামূল্যে ডাক্তারি করত। কিন্তু এখানে এখন বলে একটা শব্দ আছে, ওই যে বললাম লেখক খুব বুঝে শুনে শব্দ চয়ন করছেন। ওখানে বলেছিলেন যে রোগে বিনামূল্যে ডাক্তারি এইসব আরম্ভ করেছিল, শুরুতে করেছিল। 4 আনা 8 আনা ফি নিয়ে এখন সে ডাক্তারি করে, কারণ তার উপায় নেই, তার সংসার বড় হয়ে গেছে, স্ত্রী, অনেকগুলি সন্তান আছে, তাদের খাওয়াতে হবে, সেই জন্য এখন সে 4 আনা 8 আনা ফি নেয়। শুধু ফি নেয় তা নয়, সে একটু ওষুধ নিয়ে এসে সেগুলো বিক্রিও করে। অর্থাৎ বোঝা যাচ্ছে সেখান থেকেও তার 2-4 পয়সা হয়তো লাভ হয়, এবং সে মানুষটি সে ভালো, তার উদ্যোগটা ভালো, তার ইচ্ছেটা অনেক, কিন্তু সে পেরে উঠছে না। তাই এখন সে এইভাবে একটা মাস্টারির পাশাপাশি একটা রোজগারের চেষ্টা করছে। কেমন? তাহলে এই প্যারাগ্রাফটা আমি বলেছিলাম যে এটা একটু বিশেষভাবে তোমাদের পড়াবো, কারণ দেখো লেখকের কথাকে আক্ষরিক অর্থে সবসময় ধরা যায় না, ধরতে নেই। আবার এটাও ঘটনা যে লেখক যিনি গল্প লিখছেন, যিনি কবিতা লিখছেন, তিনি কি লেখার সঙ্গে সঙ্গে একটা করে নোট বই লিখবেন বোঝানোর জন্য লোককে যে আমি এই শব্দটা এই অর্থে ব্যবহার করেছি? তা তো নয়। তার দায় তার পড়েনি। তার দায় কার? তার দায় হচ্ছে যারা পড়বে তাদের বুঝে নেওয়ার দায়। এবং তোমরা ছোট, তোমরা হয়তো এটা বুঝতে পারবে না, তোমাদের মনে সংশয় জাগবে, এটা খুব স্বাভাবিক। তাহলে দায়টা পড়ছে আমাদের উপরে। আমরা যারা শিক্ষক শিক্ষিকা আছি তারা এই লাইনগুলো ব্যাখ্যা করে তোমাদেরকে বুঝিয়ে দেব যে লেখক কেন এটা লিখেছেন। লেখক কোনো ভুল লেখেননি, তিনি অত্যন্ত সচেতনভাবে এই লাইনগুলো লিখেছেন। ছেলেমেয়েরা, আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া গল্পটা পড়ছিলাম। তার ধীরেন চরিত্রটা যে জায়গাটায় এসেছে সেইটুকু আমরা আলোচনা করেছি। এবার ধীরেন চরিত্রটা কেন এলো? কারণ ধীরেন সে ডাক্তারি পড়েনি, কিন্তু ওই হাতুড়ে ডাক্তার হিসেবে গ্রামের লোককে সে চিকিৎসা দেয়। এবার
বলাই চক্রবর্তী যিনি খুন হয়েছেন, তার যে ভাইপো নবীন এসে রয়েছে তার গ্রামের বাড়িতে, সেই নবীনের স্ত্রী দামিনী হঠাৎ মূর্ছা গেছে। গ্রামের লোক বলছে যে তাকে নাকি ভূতে ধরেছে, সেটাই গ্রামের মানুষজন বিশ্বাস করে। তা প্রথম ডেকে আনা হয়েছে ধীরেনকে। তা ধীরেনকে যখন ডেকে আনা হয়েছে তখন কলসি কলসি জল ঢেলে দামিনীর মূর্ছাটা ভাঙানো হয়েছে, অর্থাৎ সে যে অজ্ঞান হয়ে গেছিল, গো গো শব্দ করছিল, সেইটা ভাঙা হয়েছে। কিন্তু সে একটা অর্থহীন দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, কখনো হাসছে কখনো কাঁদছে। যারা তাকে চেপে ধরে রেখেছে তাদের ছাড়ানোর চেষ্টা করছে, আঁচড়ে কামড়ে পালানোর চেষ্টা করছে। তা ধীরেন কিন্তু এসে দেখেই পরিস্থিতিটা সে বুঝতে পেরেছে। সে গম্ভীর চিন্তিত মুখে বলল, শাহপুরের কৈলাস ডাক্তারকে একবার ডাকা দরকার। আমি চিকিৎসা করতে পারি, তবে কি জানেন, আমি তো পাশ করা ডাক্তার নই, দায়িত্ব নিতে ভরসা হচ্ছে না। এই জায়গাটায় আমরা যদি ধীরেন চরিত্র আলোচনা করি, তাহলে ধীরেনের যে সততা এবং তার একদম ট্রান্সপারেন্ট একটা মানুষ, একেবারে স্বচ্ছ, সে যে চিকিৎসাটা করে ডাক্তারি বই পড়ে হাতুড়ে চিকিৎসা, সে নিজেও সেটা জানে। ছোটোখাটো অসুখে মানুষকে সুস্থ করার জন্য সে ওষুধ দেয়, কিন্তু সে নিজেই বলছে আমি তো পাশ করা ডাক্তার নই। এর যেটা হয়েছে এটা কিন্তু একটু গুরুতর বিষয়। কাজেই এখানে ডাকা দরকার হচ্ছে কৈলাস ডাক্তারকে, যিনি কিনা পাশ করা ডাক্তার। তখন বুড়ো পঙ্কজ ঘোষাল, তিনি গ্রামের একজন মুরব্বী আর কি বলা যেতে পারে, বলাই চক্রবর্তীর অনুগ্রহে তিনি বহুকাল ধরে সপরিবারে পরিপুষ্ট হয়েছেন। অর্থাৎ বলাই চক্রবর্তী তো খুব অর্থবান লোক। অর্থবান লোক যদি না হতো তাহলে তার ভাইপো নবীন সে 40 টাকার চাকরি ছেড়ে শহর থেকে এখানে চলে আসতো না। অর্থবান লোক, এবং তার খুব কাছের লোক ছিল এই পঙ্কজ ঘোষাল। তিনি বললেন, ডাক্তার ডাক্তার কি হবে? নবীনকে তিনি বললেন কুঞ্জকে ডেকে পাঠাতে। কুঞ্জকে? কুঞ্জ মাঝি, সে হচ্ছে ওঝা। এবং যেইমাত্র পঙ্কজ ঘোষাল এই কথাটা বললেন, গ্রামের সবাই তাকে সমর্থন করলেন। নবীন জিজ্ঞেস করলো যে কুঞ্জ কত নেয় ভূত ছাড়াতে আর কি? ধীরেন বলেছি, ওসব দুর্বুদ্ধি করো না নবীন, আমি বলছি তোমার এটা অসুখ, অন্য কিছু নয়। লেখাপড়া শিখেছ, জ্ঞান বুদ্ধি আছে, তুমি কি বলে কুঞ্জকে চিকিৎসার জন্য ডেকে পাঠাবে? এই যে কথাটা, এই লাইনটা তুলেও কিন্তু ধীরেন চরিত্রটা ব্যাখ্যা করতে দেওয়া যেতে পারে। বা এই লাইনটা যে, তবে কি জানেন, আমি তো পাশ করা ডাক্তার নই, দায়িত্ব নিতে ভরসা হচ্ছে না। এই পংক্তিটাকে উদ্ধৃত করে, এই লাইনটাকে উদ্ধৃত করে এর পরিপ্রেক্ষিতে ধীরেন চরিত্র ব্যাখ্যা করতে দেওয়া যায়। বা এখানে, ছি ওসব দুর্বুদ্ধি করো না নবীন, আমি বলছি তোমার এটা অসুখ, অন্য কিছু নয়। এই যে ধরো এই যে ভূতে ধরা, এই জিনিসটা আগেকার দিনে গ্রামাঞ্চলে ভীষণ হতো। আজও যে হয় না, এ কথা খুব জোর গলায় আমরা বলতে পারি না। শহর কলকাতায় থেকে কিন্তু প্রত্যন্ত গ্রামাঞ্চলে কি হচ্ছে তার সব খবর আমাদের কাছে পৌঁছয় না। তাই আমরা এগুলো নিয়ে বলতে পারি না জোর গলায় যে এরকম ঘটনা আর ঘটেই না। তাহলে এটা কি, এই ভূতে ধরা জিনিসটা আসলে কি? বিজ্ঞানের দৃষ্টিতে যদি আমরা এটাকে ব্যাখ্যা করি, তাহলে এটাকে বলা হয় ডিসোসিয়েটিভ ট্রান্স অ্যান্ড পজিশন ডিসঅর্ডার বা ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার। আবার অনেকে এটাকে হিস্টেরিয়াও বলেন। খিঁচুনি ধরে, আবল তাবল বকতে থাকে, সে মানুষটা যেন একটা অন্য মানুষ হয়ে গেছে, তার হাত পা তার শরীরটা তার কন্ট্রোলে থাকে না। এটা কেন হয়? আসলে দীর্ঘদিন ধরে একটা অসম্ভব মানসিক চাপ নিতে 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 প্রচণ্ড ভয় পেতে পেতে মানুষের মধ্যে এই জিনিসটা হয়। এটা নার্ভের অসুখ।
মানে আমাদের নার্ভ ক্লান্ত হয়ে পড়ে, সে আর নিতে পারে না চাপটা, ওই ভয়, সারাক্ষণের একটা চাপ, এটা নিতে নিতে সে ক্লান্ত হয়ে পড়ে। তখন সে আর ঠিক মতো কাজ করে না এবং সে নিজেকে অন্য কেউ ভাবতে শুরু করে। আসলে সে মনে মনে যেটা কল্পনা করছে, সেই কল্পনাটাই তখন অজান্তে তার মুখ দিয়ে বেরিয়ে আসে। আসলে আমাদের যে মন, আমাদের মনের কতগুলো স্তর আছে। তো একটা হচ্ছে আমাদের চেতন মন, এই যে আমি তোমাদের সঙ্গে এখন কথা বলছি, তোমরা ওপার থেকে আমাকে দেখছো, আমরা সবাই খুব সচেতনভাবে কথা বলছি, কাজ করছি। একটা হচ্ছে অচেতন মন, অর্থাৎ কোনো কারণে আমি অজ্ঞান হয়ে গেলাম, সেই সময়টা আমার আর কিছু মনে নেই, আমি প্রায় সেই ঘুমের মধ্যে চলে যাওয়ার মতন, মানে আমি আর কিছু জানি না, চেতন জগৎ সম্পর্কে আমি জানি না তখন, সেটা হচ্ছে অচেতন হয়ে পড়া, সেন্সলেস হয়ে যাওয়া যেটাকে বলে। আর একটা হচ্ছে আমাদের অবচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ড। এইটা কিন্তু খুব সাংঘাতিক জিনিস। দেখবে আমরা ঘুমের মধ্যে অনেক রকমের স্বপ্ন দেখি, যেটা হয়তো তুমি পরদিন ভোরবেলা উঠে ভাববে, কই আমি তো এটা নিয়ে ভাবিনি, তাহলে এটা কেন আমি দেখলাম। আমাদের চেতন মন ভাবেনি, কিন্তু আমাদের অবচেতন ভেবেছে। যেমন ধরো, তোমাদের একটা উদাহরণ দিই, যে আমরা যারা বড় হয়ে গেছি তারাও এখনো মাঝে মাঝে আমরা স্বপ্ন দেখি যে কাল আমার পরীক্ষা, আমার কিচ্ছু পড়া হয়নি। অথবা দেখছি যে আজকেই আমার পরীক্ষা, ঘড়ির দিকে তাকিয়ে দেখছি পরীক্ষার সময় পার হয়ে গেছে, আমি হলে যাইনি। এই যে ব্যাপারটা, এটা কি এখন তো আমার সেই জায়গাটা নেই, আমি তো আর এখন পরীক্ষা দিতে যাই না, আমার তো কোনো পরীক্ষা এখন নেই, আমি পরীক্ষার খাতা দেখি। তাহলে আমি কেন এটা স্বপ্ন দেখছি? কারণ যখন আমি ছাত্র ছিলাম তখন এটা আমার টেনশন হতো, কালকে পরীক্ষা, বাবারে সব কিছু পড়া আমার রেডি আছে তো। আর একটা টেনশন হতো, আমি যেন সময় মতো পরীক্ষার হলে পৌঁছতে পারি। এই যে দীর্ঘ বছর ধরে এই টেনশনটা করেছি, এই ভয়টা পেয়েছি, সেটা কিন্তু আজও আমার অবচেতন রেখে দিয়েছে সযত্নে। মাঝে মাঝে ঘুমের ঘোরে সেই অবচেতন থেকে ওইটা স্বপ্ন হয়ে উঠে আসে, ওইটাকে আমরা দেখতে পাই। তাই এই সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মনটাও কিন্তু খুব সাংঘাতিক একটা জিনিস, যেটা আমরা এমনিতে বুঝতে পারি না। এবার দামিনীর এরকম ঘটনা ঘটার কারণ কি, আমরা যদি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা করি, তাহলে সে বোঝে যে সে যে খুব শিক্ষিত একটি মেয়ে তা নয়, বা শহুরে মেয়ে তেমনও নয়, হয়তো শহরে থেকেছে, তারপরে এখন সে বলাই চক্রবর্তীর বাড়িতে, তার খুড়শ্বশুরের বাড়িতে এসে উঠেছে। কোন পরিস্থিতিতে? যেখানে তার খুড়শ্বশুর খুব বীভৎসভাবে খুন হয়েছেন, এবং শুধু খুড়শ্বশুর খুন হননি, তার কয়েকদিনের মাথায় পাড়ার একটি অন্তঃসত্ত্বা মেয়ে, একটি গোবেচারী সাধারণ মেয়ে, সে খুন হয়েছে। তাহলে দুটো খুনের ঘটনা, সোজা কথা তো নয়। আজও আমরা একটা খুন দেখলে হুরি বাবারে কি ভয়ঙ্কর, এরকম। মানুষ রক্তকে ভয় পায়, মানুষ মৃত্যুকে ভয় পায়, মানুষ মৃতদেহকে ভয় পায়। এবং যেই মাত্র একটা মানুষের প্রাণ তার দেহ থেকে চলে যায়, সে যখন একটা দেহ হয়ে যায়, এই কিন্তু সে অতীত হয়ে গেল। অতীত, ভূত মানে হচ্ছে অতীত। এই আমাদের একটা কল্পনা শুরু হয়। আত্মা আমাদের একটা কনসেপ্ট, আত্মা, তাকে দেখা যায় না, এটা নিয়ে আমাদের একটা মনের মধ্যে নানান রকম, যে এই মানুষটা চলে গেছে, তাহলে কি তার আত্মাটা তো চোখে দেখা যায় না, শরীর থেকে বেরিয়ে গেছে, তাহলে কি সে চারপাশে আছে, আশেপাশে আছে? এবার এই যে দুটো একসঙ্গে, একজোড়া খুনের ঘটনার ভয়টা, ওই বাড়িতে এসে থাকতে তো মেয়েটি বাধ্য হচ্ছে। সে যদি তার স্বামীকে বলতো আমি ও বাড়িতে থাকবো না, তার স্বামী তো শুনতো না, তাহলে মেয়েটি ওখানে এসে থাকতে বাধ্য হচ্ছে। সে সারাক্ষণ ভাবছে, এবং প্রতি মুহূর্তে তার মনে হচ্ছে তার খুড়শ্বশুর ভূত হয়ে নেই তো এখানে, আবার মনে হচ্ছে শুভ্রার ভূত এখানে ঘুরছে না তো, সন্ধে, ওরে বাবরে সন্ধে হয়ে যাচ্ছে, সন্ধে হলেই তো ভূতেরা বেরোয়।
এই যে আমরা ছোটবেলা থেকে আমাদের একটা মেন্টাল মেকআপ তৈরি হয়, অন্ধকারে ভূত, আলো থাকলে ভূত নেই, কারণ ভূতেরা আলোতে আসে না, ভূতেরা সবসময় অন্ধকারেই আসে, এটা আমরা ভেবে নিয়েছি মনে মনে। এবার এই মেয়েটিও এই ভাবতে ভাবতে দেখো ঠিক সন্ধে হচ্ছে, ওই সময় সে মূর্ছা গেল, অর্থাৎ অনেক দিন ধরে এই ভয়টা পেতে 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 পেতে, এবং তার মনের মধ্যে শুভ্রাকে কে মারলো, শুভ্রা কী করে মরলো, তাহলে বলে চক্রবর্তীও ভূত হয়েছে, শুভ্রাও ভূত হয়েছে। আবার এটাও একটা প্রচলিত গ্রাম দেশে যে অপঘাতে মারা গেলে তারা তো ভূত হবেই, কেউ রোগ হয়ে মারা গেল সে এক জিনিস, অপঘাতে তো খুন হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে তো তারা নির্ঘাত ভূত হয়ে গেছে। দেখবে যত তোমরা ভূতের গল্প পড়ো সেখানেও কিন্তু সব এই ধরনের ব্যাপারই থাকে, সাধারণ মৃত্যুকে খুব একটা দেখানো হয় না। তাহলে এইটা ভাবতে ভাবতে একসময় মেয়েটি কোথায় যেন মনে মনে নিজেকে শুভ্রা ভাবতে শুরু করেছে। তাহলে শুভ্রার কি হয়েছিল, তাহলে শুভ্রা যা হয়েছে আমারও কি তাই হবে? শুভ্রা কি ভূতের হাতে মারা গেছে, দুটো খুন হলো কি করে, তাহলে আমারও কি সেই অবস্থা হবে? এই ভাবতে ভাবতে তোমাদের এমন একটা উদাহরণ দিই, যে উদাহরণটা তোমরা অনেকেই মানে সিনেমা দেখেছো বলে তোমরা বুঝতে পারবে। একটা সিনেমা হয়েছিল বেশ কিছুদিন আগে, ভুল ভুলাইয়া। সেই ভুল ভুলাইয়া সিনেমাটার মধ্যে ছিল যে সেই যে মেয়েটি যে বউ হয়ে সে বাড়িতে গেছে, গিয়ে সে শুনছে সেখানে একজন নর্তকীর কথা শুনছে। সেই নর্তকীর কথা শুনতে শুনতে সেই যে মঞ্জুলিকা, সে নাচতো, সে একজনকে ভালোবাসতো, তারপরে তাকে সেই তার ভালোবাসার মানুষটিকে মেরে ফেলা হয়েছিল, তারপরে সেই মঞ্জুলিকার মৃত্যু, এই সব কিছু নিয়ে সে ভীষণ ভাবে, আর ওই ঘরটা তাকে টানে, সে বারবার ওখানে যেতে চায়, ও ঘরে অন্য কেউ যায় না কিন্তু সে যেতে চায়, এবং গিয়ে আস্তে আস্তে মঞ্জুলিকার গয়নাগুলো দেখে। এই করতে করতে একটা সময় দেখা যাচ্ছে যে সেই মেয়েটি ওরকম অস্বাভাবিক আচরণ করছে এবং সে বলছে আমি মঞ্জুলিকা। এটাও কিন্তু সেম জিনিস যা দামিনীর হয়েছে, যে ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার, যে সে কে ভুলে গেছে, সে ওই মানুষটাকে নিজেকে ভাবতে শুরু করেছে। ওই মেয়েটা যেমন ভাবতে শুরু করেছিল আমি মঞ্জুলিকা, এখানে দামিনীরও তাই। কিন্তু এরা তো সেই বৈজ্ঞানিকভাবে দেখছে না, এটা বুঝতে পেরেছে কে? ধীরেন বুঝতে পেরেছে যে এটা একটা রোগ, এটা বুঝতে পেরেছে ধীরেন, কিন্তু অন্যরা তো সেটা বুঝতে পারছেও না এবং জানতেও মানে ভাবতে চায় না তারা এটাকে, তাই তো? ফলস্বরূপ গ্রামের মানুষও চাইছে যে হ্যাঁ ওঝাকেই ডাকা হোক। আর নবীন সে তখন একটু আমতা আমতা করে বলছে আসলে এটা তো একটু খাপছাড়া রোগ, মানে মাথা ব্যথা, জ্বর, পেট ব্যথা এরকম রোগ নয়, এটা একটা অলৌকিক, একটা অশরীরীর ব্যাপার। এইসব রোগ ওইসব পাশ করা ডাক্তার দিয়ে হয় না, এসব রোগের জন্য ওঝা দরকার। অনেক গ্রামে আজও মানুষ সাপে কামড়ালে হসপিটালে না গিয়ে ওঝার কাছে যায়, অনেক রোগী জলে ডুবে গেলে ওঝার কাছে যায়, হসপিটালে না নিয়ে। এই যে এটা খুব দুঃখের, কিন্তু ঘটনাটা ঘটে। এবার কি হলো, নবীন আসলে ধীরেনের থেকে একটু বড় 3-4 বছরে, কিন্তু একই সঙ্গে পড়তো আর একই ক্লাসে পাশাপাশি বসে লেখাপড়া করতো, তাই ধীরেনের কথাটা পুরোটা ফেলতে পারলো না নবীন কুঞ্জ মাঝিকেও খবর দিল, আবার ওদিকে কৈলাস ডাক্তারকেও খবর দিল। কুঞ্জ আগে চলে এলো এবং সে তো লোক পৌঁছবার আগেই সে খবর পেয়ে গিয়েছিল, মানে তাকে ডাকতে যাওয়ার আগেই খবর পেয়ে গিয়েছিল যে কি চক্রবর্তীদের বউকে অন্ধকারের অশরীরী শক্তি আয়ত্ত করেছে। কুঞ্জ নাম করে গুণী বলতে আমরা গুণসম্পন্ন ব্যক্তিকে বুঝি, কিন্তু এখানে গুণী মানে গুণীন, ওঝা। এবার আরও লোক ভিড় করে এলো, কারণ এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। আসলে গ্রামের জীবনটা খুব নিস্তরঙ্গ, তো সেখানে খুব অনেক কিছু রকমারি ঘটনা ঘটে না। সেখানে একজনকে ভূতে ধরেছে, কেমন করে ভূত ছাড়ায়, এটা দেখাটাও তাদের কাছে একটা দারুণ এক্সাইটিং ব্যাপার আর কি। তা কুঞ্জ এসে বলল যে ভর সাঁঝে ভর করেছেন, সহজে ছাড়বেন না। এটা তো কুঞ্জকে বলতেই হবে, কারণ
মানুষের কাছ থেকে তাকে তো টাকা রোজগার করতে হবে সহজে, অর্থাৎ আমাকে বেশ কসরত করতে হবে, তবেই হবে বলেই কিন্তু সে আবার সঙ্গে সঙ্গে আশ্বাসও দিল, তবে ছাড়তে হবেই সে স্তক, কুঞ্জ মাঝির সঙ্গে তো চালাকি চলবে না, আমিও হলাম গিয়ে সেরকম ওঝা। তা ঘরের দাওয়া থেকে সবাইকে উঠোনে নামিয়ে দেওয়া হলো। কুঞ্জ কী করলো, বিড়বিড় করে মন্ত্র পড়ছে, দাওয়ায় জল ছিটিয়ে দিল। তারপরে দামিনীর এলো চুল, মানে খোলা চুল, এলো চুল শক্ত করে বেঁধে দেওয়া হলো। দাওয়া মানে উঁচু যে দালান, এই দাওয়াটা, সেই দাওয়ার একটা খুঁটির সঙ্গে। ফলে দামিনীর না রইল বসবার উপায়, না রইল পালাবার উপায়। এমন করে চুলটা বেঁধে দিয়েছে সে ভালো করে বসতেও পারছে না, তাতে তার তো লাগছে, ব্যথা লাগছে তো, আর পালানোর তো প্রশ্নই নেই, তাকে তো ভীষণ শক্ত করে বেঁধে দিয়েছে। তাকে আর কারো ধরে রাখবার প্রয়োজন রইল না। নড়তে গিয়ে চুলে টান লাগায় দামিনী আর্তনাদ করতে লাগলো, ভীষণ ব্যথা লাগছে তার। কুঞ্জ তখন টিটকিরি দিয়ে বলতে লাগলো, রও বাচাধন রও, এখনই হয়েছে কি, মজাটি টের পাওয়াচ্ছি তোমায়। যেন এটা সে দামিনীকে বলছে না, যেন এটা সে বলছে সেই অশরীরী আত্মাকে। আর দামিনী, শরীরটা তো দামিনীর, ব্যথাটা কিন্তু দামিনীরই লাগছে, কিন্তু কুঞ্জ এইভাবে জিনিসটাকে প্রেজেন্ট করছে। ধীরেন প্রথমে চুপ করেছিল, বাধা দিয়ে লাভ নেই, গাঁয়ের লোক কথা শোনে না, বিরক্ত হয়। তাও সে ধৈর্য ধরতে পারল না, কারণ এই যে মেয়েটির সঙ্গে যে কাজটা হচ্ছে, সে তো অসুস্থ, সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে, তার উপর তাকে যদি শারীরিক অত্যাচার করা হয়, মানসিক অসুস্থতার মধ্যে শারীরিক অত্যাচার করা হয়, তাহলে তো এরকম ক্ষেত্রে অনেক সময় মারাও যেত, তাহলে সেটা তার পক্ষে খারাপ। তাই সে পারলো না, বললো তুমি কি পাগল হয়ে গেছো নবীন? কিন্তু নবীন তাকে থামিয়ে দিল, তুমি চুপ করো ভাই। 30-35 জন নারী পুরুষ সব এসে গেছে উঠোনে, অনেক বেশ কয়েকটা লণ্ঠন জড়ো হয়েছে। মেয়েদের সংখ্যা খুব কম। কেন? মেয়েরা বেশি ভয় পায়, আবার এটাও ভয় পায়, তাদের বাড়ির লোকেরাও বলে, বাবা যেও না, একটা মেয়েকে ভূতে ধরেছে, আবার ওকে ছেড়ে তোমাকে না ধরে। সেই জন্য মেয়েরা কম, আর যারা এসেছে তাদের বয়সটা একটু বেশি, অল্প বয়সীরা কেউ আসেনি। ওই যে বললাম, এই যে এখানেই লেখা আছে, আসতে সাহসও পায়নি, অনুমতিও পায়নি। আচ্ছা, যদি ছোঁয়াচ লাগে, নজর লাগে, অপরাধ হয়, আবার হয়তো তাকে আক্রমণ করবে, এইটা মনে মনে কুসংস্কার এইভাবেই ডালপালা বিস্তার করে। তা যারা দাঁড়িয়ে আছে তারা খুব ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে রয়েছে, সবাই সবার কাছাকাছি এসে, কারণ আলগা দাঁড়াতেও লোকের ভয় করছে, ওরে বাবারে আমাকে যদি পেছন থেকে ভূতে ধরে, এরকম তো হয় মানুষের। কিন্তু একটা দুর্লভ, মানে যেটা সহজে লাভ করা যায় না, এমন একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা না দেখেও তারা থাকতে পারছে না। কেমন মনে হচ্ছে দাওয়াটা যেন স্টেজ, আর সেখানে যেন মানুষের জ্ঞান বুদ্ধির অতীত রহস্যকে সহজবোধ্য নাটকের রূপ দিয়ে অভিনয় করা হচ্ছে। ঘরের দুয়ারে কুঞ্জ যেন আমদানি করেছে জীবনের শেষ সীমানার ওপারের ম্যাজিক। জীবনের শেষ সীমানা কি? মৃত্যু। সেই মৃত্যুর ওপারের একটা ম্যাজিককে যেন কুঞ্জ ওখানে নিয়ে এসেছে। ওখানে যেন একটা অভিনয় হচ্ছে, কুঞ্জ নানা রকম ভঙ্গি করছে, মন্ত্র পড়ছে, জল ছেটাচ্ছে, নানান রকম কাণ্ড কারখানা করছে, যেন সে ভূতের সঙ্গে লড়াই করছে, মানে সেই ছায়ার সঙ্গে যুদ্ধ করার মতন। ভূতকে তো আর কেউ দেখতে পাচ্ছে না, লোকে দেখতে পাচ্ছে দামিনীর শরীরটাকে, আর দামিনীর সচেতন মন তখন কাজ করছে না। কেমন? তার ফলে কুঞ্জ যা ইচ্ছে তাই করছে। এমন হয়ে উঠেছে দামিনীর মধ্যে অদেহি ভয়ঙ্করের এই ঘনিষ্ঠ আবির্ভাব, একটা বিদেহী আত্মা, সে তাকে ভর করেছে, সেইটা সবাই দেখছে দাঁড়িয়ে। ভয় সকলে ভুলে গেছে, শুধু আছে তীব্র উত্তেজনা, কৌতূহল ভরা পরম উপভোগ্য শিহরণ। উত্তেজনা আছে, আস্তে আস্তে যতটা সময় যাচ্ছে ভয়টা একটু একটু করে কাটছে তো, এবং তারা এটাও সাহস পাচ্ছে মনে মনে, কি না কুঞ্জ মাঝি আছে তো, গুণিন তো আছে, ও ভূতকে যা দেবে না। সুকুমার রায়ের একটা লাইন আছে যে ছায়ার সঙ্গে যুদ্ধ করে গাত্রে হলো ব্যথা। তা কুঞ্জ মাঝি সেই রকম অশরীরীর সঙ্গে যেন লড়াই করছে, লোকে তো সেটা বিশ্বাস করছে,
কারণ মানুষ এগুলো বিশ্বাস করতে ভালোবাসে। তারা কুঞ্জর ভাবভঙ্গি দেখতে পাচ্ছে, দামিনীর শরীরটা দেখতে পাচ্ছে, অশরীরী কারুকে দেখতে পাচ্ছে না, কিন্তু মনে মনে কল্পনা করছে যে আছে। দামিনীকে মারলে তারা মনে করছে অশরীরী আত্মাকে মারছে। অশরীরীকে কি মারা যায়? সে কি সত্যি, যদি তার শরীর না থাকে তাকে আঘাত কি করে করা যাবে? সে ব্যথা কি করে পাবে? তাই না? এই দেখো, একলা সামনে এগিয়ে পাশে সরে পিছু হটে দুলে দুলে কুঞ্জ দুর্বোধ্য মন্ত্র পড়ছে। সে মন্ত্রর মানে কেউ যায় না। মালসা একরকম মাটির একটা গোল মতন পাত্র, সেই মালসাতে করে দুটো শুকনো পাতা শিকড় এগুলো পোড়াচ্ছে, একটা চামড়া, পোড়া চামড়ার গন্ধ বেরোচ্ছে, উৎকট গন্ধ। দামিনী আর্তনাদ ও ছটফটানি ধীরে ধীরে কমে আসছিল দামিনীর, কারণ অনেকক্ষণ ধরে তার সেই মানসিক চাপ, তার উপরে শরীরের কষ্ট, সে আস্তে আস্তে ঝিমিয়ে পড়ছে। খুঁটিতে পিঠ ঠেকিয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে আধ বোঝা চোখে, বোঝো বোঝো চোখ মানে আধ বোঝা চোখে কুঞ্জর দিকে তাকিয়ে রয়েছে সে। এবার একটা কাঁচা হলুদকে পুড়িয়ে তার নাকের কাছে নিয়ে আসলো। এবার কাঁচা হলুদ, তোমরা অনেকেই জানো যে বাজারে কাঁচা হলুদ বিক্রি হয়। আমাদের বলা হয় যে হলুদ জিনিসটা আমাদের রান্নারও একটা অপরিহার্য অঙ্গ কিন্তু। এবং হলুদকে বলা হয় হলুদ অ্যান্টিসেপটিক। হলুদ অনেক সময় কিছু ওষুধেও, মলমেও হলুদ অনেক সময় ব্যবহার করা হয়। এছাড়া কাঁচা হলুদ খেতে বলা হয়, তাতে শরীরের কিছু উপকার হয়, লিভার ভালো হয়, এটা বলা হয়। এবার কতটা ঠিক কতটা ভুল সেটা অন্য কথা, ডাক্তাররা ভালো বলতে পারবে, কিন্তু আমরাও ছোটোবেলা থেকে এগুলো শুনে এসেছি। এই হলুদের অনেক গুণ আছে, তাই হলুদকে ব্যবহার করা হয়। আর এখানে কাঁচা হলুদকে পোড়ানো হচ্ছে। কাঁচা হলুদকে যদি পোড়ানো হয় তাহলে তার থেকে একটা ভীষণ ঝাঁঝালো গন্ধ বের হয়। তাহলে সেই কাঁচা হলুদটা পুড়িয়ে যখন ওর নাকের কাছে নিয়েছে, একটা ঝাঁঝালো গন্ধ, যেমন দেখবে বাড়িতে রান্নাঘরে যখন শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হয় কোনো রান্নাতে, তেলের মধ্যে গরম তেলে শুকনো লঙ্কা দেখবে প্রচণ্ড একটা কাশি হয়, বা লঙ্কা যদি পোড়ানো হয় এমন ঝাঁঝালো গন্ধ বেরোয় শুকনো লঙ্কা পোড়ালে যে সবাই কাশতে থাকে। তো সেই রকমই কাঁচা হলুদটা পোড়ানোতে একটা প্রচণ্ড ঝাঁঝালো গন্ধ বেরিয়েছে। ওর ধুলো ধুলো চোখটা বিস্ফারিত হয়ে গেছে, মানে বড় বড় হয়ে গেছে, আর সমস্ত শরীরে একটা শিহরণ, একটা কাঁপুনি হচ্ছে। তখন কুঞ্জ বলছে, কে তুই? বল তুই কে? আমি শুভ্রা গো, শুভ্রা, আমায় মেরো না। দামিনী বলছে। এবার তোমরা প্রশ্ন করতে পারো কেন এই কথা বলছে দামিনী? সে তো বলতে পারতো আমি দামিনী, আমি দামিনী। কারণ দামিনীর সচেতন মন কাজ করছে না, তার আইডেন্টিটি ডিসঅর্ডার হয়েছে, সে নিজেকে শুভ্রা ভাবছে। তার মনের মধ্যে ওইটাই ঘুরছিল। তো তার খুড়শ্বশুর মারা গেছে, তারপরে শুভ্রা মারা গেছে, তাহলে কি ভূতে মেরেছে? তাহলে কি আমাকেও তাই করবে? তাহলে আবার কার ভূতে তাকে ধরবে? এই যে ভাবতে ভাবতে শুভ্রা, যেহেতু মেয়ে, তার হয়তো কাছাকাছি বয়সী, কি একটু ছোট হবে শুভ্রা, সে ওইটা ভাবতে ভাবতে সে নিজেকে শুভ্রা ভাবছে। ঠিক যেমন করে ভুলভুলাইয়া সিনেমাতে সেই মেয়েটি নিজেকে মঞ্জুলিকা ভাবতে শুরু করেছিল, ঠিক সেই রকম এখানে সে নিজেকে শুভ্রা ভাবছে। বলছে শুভ্রা গো, শুভ্রা বলে বলছে আমাকে মেরো না। তাহলে আবার ওই কথাটাতেই আমি ফিরে আসছি, যে যদি এটা শুভ্রার অশরীরী আত্মা হয়, তাহলে অশরীরীর কি ব্যথা লাগে? লাগতে পারে না। ব্যথাটা কার লাগছে? দামিনীর লাগছে। তাই সে বলছে আমাকে মেরো না। সে ছাড়া পেতে চাইছে তাদের কাছ থেকে, কিন্তু ওই যে ওর সাবকনশিয়াস মাইন্ড, তার মধ্যে ও নিজেকে শুভ্রা ভাবতে শুরু করেছে। তখন বলছে চাটুর্যে বাড়ির শুভ্রা যে খুন হচ্ছে? হ্যাঁ গো হ্যাঁ, আমায় মেরো না। নবীন দাওয়ায় দাঁড়িয়েছিল, তার দিকে মুখ ফিরিয়ে কুঞ্জ বলল, ব্যাপার বুঝলেন কর্তা? মানে কুঞ্জর তখন একটা সে বিজয়ীর হাসির মতন, যে দেখেছো এই তো আমি ধরে ফেলেছি। উঠোন থেকে চাপা গলায় বুড়ো ঘোষাল নির্দেশ দিল, কে খুন করেছে জেনে নাও। কুঞ্জ, কে শুভ্রাকে খুন করেছিল শুধিয়ে নাও চট করে। তাই যদি সত্যি হতো তাহলে যারা যারা খুন হন তারা প্রত্যেকেই এসে তো পুলিশের কানে কানে বলে যেতেন কে তাকে খুন করেছে। এটা কি সম্ভব? এটা কি পৃথিবীর ইতিহাসে কখনো ঘটেছে? তা ঘটেনি।
পুলিশকে তদন্ত করে বার করতে হয়েছে খুনি কে, অপরাধী কে। খুব সহজেই তো তাহলে প্ল্যানচেট করেও জেনে নেওয়া যেতে পারতো, তাহলে আর পুলিশ ডিপার্টমেন্টই উঠে যেত। প্ল্যানচেটে বসতো, জেনে নিত যে অমুকে খুনি, ব্যাস ধরো তাকে, ধরে বিচারালয়ে নিয়ে যাও, এরকম সহজ হয়ে যেত ব্যাপারটা। তা কুঞ্জকে কিছু জিজ্ঞেস করতে হলো না, দামিনী নিজে থেকেই ফিস ফিস করে জানিয়ে দিল বলাই খুড়ো আমায় খুন করেছে। অর্থাৎ দামিনী যেটা মনে মনে ভেবেছে এতদিন ধরে, যে ভয়টা সে পাচ্ছিল, সেইটাই তার অবচেতন থেকে উঠে আসছে এই জায়গাটায়। নানাভাবে আরো প্রশ্ন করা হলো, আর কোনো উত্তর বেরোলো না, ওই একটাই কথা। এবং হলুদ পোড়া তার নাকের কাছে ধরে আর কোনো কথা বার করা গেল না। এই সময় কুঞ্জ আর একটা কিছু করবে বলে ঠিক করছে, ঠিক সেই সময় কৈলাস ডাক্তার ঠকলেন। কৈলাসের খুব চেহারাটি জমকালো, প্রকাণ্ড শরীর, এক মাথা কাঁচা পাকা চুল, মোটা ভুরু, মুখময় খোঁচা খোঁচা গোঁপদাড়ি। তিনি দাঁড়িয়ে একবারে ষাঁড়ের মতো গর্জন করতে লাগলেন, বিকট স্বরে সবাইকে গালাগাল করতে আরম্ভ করলেন। করে কুঞ্জর আগুনের মালসা তার দিকেই লাথি মেরে ছুঁড়ে দিলেন, দিয়ে বললেন, দাঁড়া হারামজাদা, তোকে ফাঁসি কাটে ঝুলোচ্ছি, ওষুধ দিয়ে বৌমাকে আজ মেরে ফেলে থানায় তোর নামে রিপোর্ট দেবো, তুই খুন করেছিস। তিনি তো একজন ডাক্তার, তিনি বিজ্ঞান মনস্ক মানুষ, তিনি জানেন যে এই রকম ঘটলে এই মেয়েটির মৃত্যু পর্যন্ত হতে পারে, কারণ তার মন বিপর্যস্ত। সেই বিপর্যস্ত মনে তার নার্ভ কাজ করা বন্ধ করে দিয়েছে প্রায়। সেই জায়গায় যদি তার উপর শারীরিক অত্যাচার করা হয়, তাহলে মেয়েটির মৃত্যু পর্যন্ত হতে পারে, সেটা তিনি জানেন। সেই জন্য তিনি রেগে গেছেন। কিন্তু তিনি সত্যি এমন কাজ করবেন না, কিন্তু ওই যে বললেন যে এই যে বৌমা শব্দটার মধ্যে দিয়ে কিন্তু তার একটা স্নেহের প্রকাশও ঘটছে, যে বৌমাকে আমি দাঁড়া, তোকে জব্দ করার জন্য আমি এটাই করবো, বৌমাকে ওষুধ দিয়ে মেরে ফেলবো, মেরে ফেলে থানায় গিয়ে বলবো তুই মেরেছিস, কারণ যাতে কুঞ্জ ভবিষ্যতে এরকম কাজ না করে, এটার জন্য বলছেন। কিন্তু এবার কৈলাস ডাক্তার এসে খুঁটি থেকে ওর চুল খুলে দামিনীকে ঘরে নিয়ে যেতে বললেন। বলাইয়ের দাদামশাইয়ের আমলের প্রকাণ্ড খাটে তাকে শোয়ানো হলো, তার বাহুতে ইঞ্জেকশন দিয়ে তাকে ঘুমের ওষুধ দিলেন। ঘুমিয়ে পড়লে, এসব ক্ষেত্রে কি হয়, নার্ভকে শান্ত করার ওষুধ দেওয়া হয়। ঘুমিয়ে পড়লে একটা দীর্ঘ ঘুমের পর আবার আস্তে আস্তে নার্ভ তার আগের জায়গায় ফেরত যায় এবং মানসিক অবস্থা। তা তখনও কিন্তু দামিনী বলেই চলেছে, আমার মেরো না গো, মেরো না, আমি শুভ্রা, চাটুর্যে বাড়ির শুভ্রা। বলতে বলতে কয়েক মিনিটের মধ্যে সে ঘুমিয়ে পড়ল। এবার দামিনী নিজেকে শুভ্রা বলেছে এবং বলেছে বলাই চাটুর্যে তাকে, বলাই চক্রবর্তী তাকে খুন করেছে। তো বলাই চক্রবর্তী তো শুভ্রার আগে মারা গেছে, তাহলে বলাই চক্রবর্তী কি করে খুন করলো? এটা তো কারো কারো মনে একটুখানি প্রশ্ন জাগছে, যে লোকটা আগে মরে গেছে সে কি করে খুন করলো? কিন্তু বুড়ো ঘোষাল তাড়াতাড়ি করে তার ব্যাখ্যা দিয়ে দিলেন, শুভ্রা 3 দিন আগে বলাই চক্রবর্তী মারা গেছেন। ঘোষাল বলছে, আরে সবসময় কি জ্যান্ত মানুষই গলা টিপে মারে নাকি? আর কিছুতে মারে না? মানে বিদেহী আত্মা বা ভূত মারতে পারে না? শ্মশানে মশানে দিন ক্ষণ প্রভৃতি যোগাযোগ পড়লে পথ ভোলা লোকের ঘাড় মোটকে মাঝে মাঝে, বা ঘাড় তবে মাঝে মাঝে কিসে মোটকে দেয়? শ্মশান মশান এইসব জায়গাগুলো, শ্মশানের যে জায়গা, গ্রামাঞ্চলে, শহরের মতন তো সব জায়গায় নয়, যে ইলেকট্রিক চুল্লি ইত্যাদি তো সব জায়গায় এখনও হয়নি। তাহলে সেগুলো একটু লোকালয় থেকে বাইরে হয়, একটু দূরে হয়, একটু ফাঁকা জায়গা হয়, নাহলে তো মৃতদেহ পোড়ালে সে দুর্গন্ধ এলাকার জনবসতির মধ্যে চলে যাবে, একটু ফাঁকা জায়গায় হয়। সেখানে কেউ গেছে, তার জিনিসপত্র নিয়ে তাকে মেরে খুন করে পালিয়ে গেল কোনো দুষ্কৃতকারী, লোকে ভাবলো শ্মশান তো, ভূতে মেরেছে, ভূতে ওর ঘাড় মোটকে দিয়েছে। কেমন এগুলো তো প্রচলিত ধারণা, এবং এই ধারণা মানুষ বিশ্বাস করতে ভালোবাসে বা পছন্দ করে। এটা তাড়াতাড়ি করে ঘোষাল এই কথাটা বলে দিলেন। এই ব্যাখ্যাটা কুঞ্জগুণিনের দেওয়ার কথা ছিল, কিন্তু ঘোষাল এটা বলে দেওয়াতে
গুণিনের আরও সুবিধে হয়ে গেল। জোর গলায় তাকে সমর্থন করি, নিজের মর্যাদা বাঁচানো ছাড়া তার আর কোনো উপায় নেই। কারণ কুঞ্জকে তো যথেষ্ট হেনস্থা করেছেন কৈলাস ডাক্তার এসে, যে দাঁড়া হারামজাদা, তোকে আমি ইয়েতে দেবো, তোকে আমি পুলিশে দেবো, ফাঁসি কাটে ঝোলাবো, এসব বলেছে। তার দিকেই লাথি মেরে তার মালসা ছুঁড়ে দিয়েছেন, এসব করেছেন। তাই তার নিজের সম্মান সে বাঁচাচ্ছে, হ্যাঁ হয়তো ঘোষাল মশাই যা বলেছেন সেটাই ঠিক। বলছেন, কিন্তু কুঞ্জ আরেকটু রং চড়ালো, আরেকটু রং চড়িয়ে বললো, সে বলল বলাই চক্রবর্তী শুভ্রাকে খুন করেছে। কিন্তু সোজাসুজি না হতে পারে, কারণ কারণ মনে তো এটা প্রশ্ন হতেই পারে, ও শরীরই, যার শরীর নেই, তাহলে তো তার হাত পা কোথায়, গলাটা টিপবে কি দিয়ে, তাই না? তখন বলছে কুঞ্জ সেটাকে আরো বিশ্বাসযোগ্য করার জন্য বলছে, সরাসরি টিপবে কেন, অন্য কারুর মধ্য দিয়ে করেছে, অন্য কোনো লোকের ঘাড়ে ভর করে তাকে দিয়ে শুভ্রাকে হত্যা করিয়েছে। এই যে বলয় চক্রবর্তী শুভ্রাকে খুন করেছে বটে, কিন্তু সোজাসুজি নিজে নয়, কারণ মরার 1 বছরের মধ্যে সেটা কেউ করতে পারে না। ওই সময়ের মধ্যে শ্রাদ্ধশান্তি না হলে তবেই সোজাসুজি মানুষের ক্ষতি করার ক্ষমতা জন্মায়। যেন ভূতেদের ঠিকুজি, কোষ্ঠী, ইতিহাস, ভূগোল সব কিছু কুঞ্জ জেনে বসে আছে, ভূতেদের নিয়েই সে গবেষণা করে আর কি, যে 1 বছরের মধ্যে এই ক্ষমতা জন্মায় না, 1 বছর পরে ক্ষমতাটা জন্মায়। খুব আশ্চর্য, কিন্তু তবু এগুলো মানুষ বিশ্বাস করছে। সে বলছে বলাই চক্রবর্তী অন্য কারোর মধ্যস্থতায়, অন্য কারোর ভেতর দিয়ে গিয়ে রক্ত মাংসের হাত দিয়েই শুভ্রাকে খুন করিয়েছে। কিন্তু তখন প্রশ্ন জাগলো, যে খুনটা করলো তাহলে বলাই চক্রবর্তীর হয়ে, তার মনে নেই? বলছে যে সেটাও ব্যাখ্যা করছে না, তার মনে থাকে না সে খুনটা করলো, কারণ সে খুন করলো না, করলো আসলে বলাই চক্রবর্তী, কিন্তু যে করেছে সে ভুলে গেছে। এক রাত্রে অনেক কান ঘুরে পরদিন সকালে এই কথাগুলি ধীরেনের কানে গেল। এই লাইনটা তুলেও কিন্তু প্রশ্ন আসতে পারে, কোন কথাগুলি ধীরেনের কানে গিয়েছিল? 2 নম্বর, তারপরে ধীরেনের মানসিক অবস্থার কি পরিবর্তন হয়েছিল, বা তার মানসিক অবস্থা কেমন হয়েছিল? 3 নম্বর, 2 যোগ 3, এইভাবে এই লাইনটা তুলেও কিন্তু প্রশ্ন হতে পারে। ধীরেনের কানে কথাটা গেল, অর্থাৎ তার বোন শুভ্রা মরে ভূত হয়েছে, আর সেই শুভ্রাকে খুন করেছে বলাই চক্রবর্তী। তা চারদিকে তখন মিঠে রোদ, অগ্রহায়ণ মাস, বর্ষার পরিপুষ্ট গাছ আগাছার জঙ্গলে যেন পার্থিব জীবনের ছড়াছড়ি। গাছপালা, আমাদের পৃথিবীর যে জীবনটা, সেই জীবন, সেই প্রাণময় প্রকৃতি চারদিকে ছড়িয়ে রয়েছে। তার বাড়ির পিছনে ডোবাটি কচুরিপানায় আচ্ছন্ন, গাঢ় সবুজ রঙের রসালো পাতা, বর্ণনাতীত কোমল রঙের অপরূপ ফুল। কচুরিপানার যে ফুলগুলো খুব সুন্দর দেখতে হয়, কিন্তু দেখবে। তা তাল গাছের গুঁড়ির ঘাটটি কার্তিক মাসেও প্রায় জলে ডুবেছিল, এখন জল কমে অর্ধেকের বেশি ভেসে উঠেছে। টুকরো বসিয়ে ধাপগুলো এবার ধীরেন বিশেষ করে শুভ্রার জন্য বানিয়ে দিয়েছিল। 7 মাসের গর্ভ নিয়ে ঘাটে উঠতে নামতে সে যাতে পা পিছলে আছাড় না খায়। এই যে বলছে তাল গাছের গুঁড়ি দিয়ে দিয়ে পুকুরের ধারে ঘাট করে দিয়েছিল ধীরেন তার প্রিয় বোনের জন্য। সে 7 মাসের গর্ভবতী অবস্থায় এসেছিল, পাছে সে পা পিছলে পড়ে যায়, যাতে তার পাছে তার কোনো অঘটন ঘটে, ক্ষতি হয়, তাই এটা করে দিয়েছিল। এখন বর্ষা চলে যাওয়ার পর আস্তে আস্তে জলটা কিছুটা শুকিয়ে যাওয়ায় ঘাটটা দেখা যাচ্ছে, আরও ধাপগুলো। পাড়ার মানুষ বাড়ি বয়ে গাঁয়ের গুজব শুনিয়ে গেল। আবেষ্টনীর প্রভাবে উদ্ভট কথাগুলি সঙ্গে সঙ্গে ধীরেনের মন থেকে বাতিল হয়ে গেল। ক্ষুব্ধ হওয়ার অবসরও সে পেল না। মানুষ গায়ে পড়ে এসে শুনিয়ে যাচ্ছে, কিন্তু ধীরেন তো একটি বাস্তববাদী ছেলে, সে তো বিজ্ঞান জানে, সে ফিজিক্সে অনার্স নিয়ে পাশ করেছে, সোজা কথা নয়। এবং সে তো ডাক্তারির বইটা পড়ে পড়ে সে চিকিৎসা করে, সে দেখেই বুঝতে পেরেছে এটা নার্ভের রোগ, যেটা দামিনীর হয়েছে।
এবং সেটা অত্যধিক ভয় থেকে হয়েছে। কিন্তু তবু তার কানে এই কথাগুলো আসছে, সে রাগও করতে পারছে না। ডোবার কোন দিক থেকে কিভাবে কে সেদিন সন্ধ্যায় ঘাটে এসেছিল এই পুরনো ভাবনা সে ভাবছিল অনেকক্ষণ থেকে। সে কিন্তু অনেকক্ষণ থেকে, মানে যবে থেকে শুভ্রা মারা গেছে তবে থেকে সে ভাবছে কে আসলো, কে সে খুন করলো। সে কিন্তু একবারের জন্য ভূতের কথা ভাবেনি, সে মানুষের কথাই ভেবেছে, কোনো হত্যাকারীর কথাই ভেবেছে। একমাত্র এই ভাবনা তাকে অন্যমনস্ক করে দেয়। ক্ষোভ ও বিষাদের তার এত প্রাচুর্য এখন যে মাঝে মাঝে কিছুক্ষণের জন্য অন্যমনস্ক হতে না পারলে তার অসহ্য কষ্ট হয়। তার রাগ, খারাপ লাগছে। তার বোন সম্পর্কে বলা হচ্ছে তার বোন ভূত হয়েছে বা পেতনি হয়েছে। আবার একই সঙ্গে ছোট বোন, তার এত প্রিয় বোন, যাকে সে যত্ন করে রাখতে চেয়েছিল, সে তারই কাছে এসে মারা গেছে। তার যে যন্ত্রণাটা, এই সবটাই ওকে ভীষণ কষ্ট দিচ্ছে। ও অন্যমনস্ক হতে চায়, কোনো বিষয়ে ওর মন বসে না। এবার আসছে শান্তি, ধীরেনের বউ। সে একেবারে একটি গ্রাম্য মেয়ে এবং অসম্ভব কুসংস্কারাচ্ছন্ন একটি মেয়ে। সে ভাতের থালা দিতে দিতে বলে, আমার কিন্তু মনে হয় তাই হবে, নইলে। তার কথা তাকে শেষ করতে দেয় না। প্রচণ্ড রেগে ধমক দিয়ে কটমট করে তার দিকে তাকিয়ে ধীরেন বলে ওঠে, চুপ, যা খুশি মনে হোক তোমার, আমায় কিছু বলবে না, খবরদার। একদম আমার কাছে এই যে ক্ষোভ, যেটা সে বাইরের লোকের কাছে প্রকাশ করতে পারছে না। কিন্তু স্ত্রী তার ঘরের লোক তো, এবং প্রত্যেকটা পরিবারে স্বামীর একটা প্রাধান্য থাকে। সেই প্রাধান্যের দিক থেকে সে স্ত্রীর ওপর রাগটা প্রকাশ করছে, যেটা সে বাইরে প্রকাশ করতে পারছে না। এই লাইনটা থেকেও প্রশ্ন হতে পারে, যা খুশি মনে হোক তোমার, আমায় কিছু বলবে না, খবরদার। এটা কোন ঘটনার প্রেক্ষিতে ধীরেন বলেছে, এবং এর থেকে ধীরেনের মানসিক অবস্থার বর্ণনা দাও। যে ধীরেন, সে একটা বিজ্ঞানসম্মত মনের অধিকারী, অথচ তার চারপাশ থেকে তাকে ঘিরে ধরছে এই অসম্ভব অবৈজ্ঞানিক চিন্তা ভাবনাগুলো। এর একটা সংঘাত চলছে, কন্টিনিউয়াস একটা সংঘাত চলছে, ঘরে বাইরে সব জায়গায়। দেখো, তারপরেই আমরা আসছি যে স্কুলে যাওয়ার পথে যাদের সঙ্গেই তার দেখা হচ্ছে, তাদের তাকানোর ভঙ্গি যেন আরও স্পষ্ট জিজ্ঞাসা হয়ে উঠল। মানে তারা এমন করে তাকাচ্ছে ধীরেনের দিকে যে, শুনেছো তো ধীরেন, মানে তোমার বোন তো সেদিন দামিনীকে ধরেছিল, তার আত্মা তোমার বোনকে বলাই খুন করেছে। এটা মুখে বলছে না কেউ, কিন্তু তার চোখ, এই যে বলে না আমাদের বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা অনেক কিছু বোঝাতে পারি, সেটাই যেন প্রত্যেকটা লোক তাকে বোঝাচ্ছে। পুরুত ঠাকুর তাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখে দোষ মোচনের জন্য দরকারি কি কি করতে হয় না হয় সেসব বললেন। তিনি আবার তার আখের গোছাচ্ছেন পুরুত ঠাকুর। কারণ দেখো, তোমার বোন অপঘাতে তো মারা গেছে, আর এক বিদেহী আত্মার কারণে মারা গেছে, তার উপরে গর্ভবতী ছিল সেই অবস্থায়, কাজেই তার দোষ হয়েছে, একটা দোষ লেগেছে। সেই দোষকে কাটানোর জন্য পুজো অর্চনা ইত্যাদি ইত্যাদি এইসব করলে পুরোহিত মশাই তার কিছু লাভ হবে। তিনি আবার সেগুলো দাঁড় করিয়ে বললেন, উপদেশ দিলেন। আবার এটাও বললেন যে তুমি জানো, স্কুল থেকে ফেরার সময় সকলের জন্য তুমি একটু মাদুলি নিয়ে যেও। আমি এমন মাদুলি করে দেবো যে ভূত কাছে আসতে পারবে না, নাহলে তোমাদেরও বিপদ। স্কুলে পা দেওয়ার পর থেকে ওর মনে হচ্ছে, ও তো স্কুলে পড়ায়, ওই যে ফিজিক্সে অনার্স নিয়ে পাশ করে ভূগোল পড়ায়, মনে হচ্ছে সে যেন স্কুল পরিদর্শন করতে হচ্ছে, মানে নতুন লোক যেন স্কুলে ঢুকেছে। সবাই তার দিকে তাকিয়ে আছে। তার 7 বছরের অভ্যস্ত অস্তিত্বকে আজ এক মুহূর্তের জন্য কেউ ভুলতে পারছে না। আমরা যেটা রোজ দেখি তার দিকে কি আমরা হাঁ করে থাকি না, কারণ আমরা তো অভ্যেস হয়ে গেছে দেখা। কিন্তু হঠাৎ কেউ আসলে কারোকে দেখলে আমরা একটু তাকাই, এ কে? এখন যেন ধীরেন 7 বছর ধরে এদের পরিচিত, কিন্তু আজকে যেন ধীরেন অপরিচিত।
ধীরেন কে? ধীরেন এক অশরীরী হয়ে যাওয়া আত্মার দাদা, এই পরিচয়। এবং সেই অশরীরী আত্মা আর একজনকে ভর করেছে, সে আবার আর এক অশরীরীর দ্বারা খুন হয়েছে। এইরকম একটা ব্যাপার। সবাই ধীরেনের দিকে তাকিয়ে আছে। প্রথম ঘন্টাতেই ক্লাস ছিল, মানে ফার্স্ট পিরিয়ডে অর্ধেক ছেলেই আড়ষ্ট হয়ে বসে আছে, বাকি অর্ধেক নিজেদের মধ্যে গুজগাজ ফিসফাস করছে, ফিসফিস করছে। বেশিরভাগ আড়ষ্ট হয়ে বসে আছে, মানে তারা যেন ধীরেনকেও ভয় পাচ্ছে। কারণ ধীরেনের বোন অশরীরী হয়েছে, আত্মা হয়েছে, সে খুন হয়েছে, তাহলে ধীরেনও একটা কিছু হয়ে যেতে পারে, ধীরেনকেও ভূতে ধরতে পারে। ধীরেনকে দেখেও যেন সবাই ভয় পাচ্ছে, আর বাকিরা ফিসফিস করছে, এই বিষয় নিয়ে ফিসফিস করছে। নিজেকে জীবন্ত ব্যঙ্গের মতো মনে হচ্ছিল, জীবন্ত ব্যঙ্গ, প্রহসন একটা। সে যেন সবার হাসির বস্তু হয়ে গেছে, সবার হাসির খোরাক হয়ে গেছে, সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে গেছে। এই লাইনটা তুলে প্রশ্ন আসতে পারে যে এই কোন ঘটনার পরিপ্রেক্ষিতে ধীরেনের এরকম মনে হয়েছিল, যে যখন থেকে ওই দামিনীর ঘটনাটা ঘটেছে এবং দামিনীর মুখ থেকে শুভ্রার নাম বেরিয়েছে, বলাই চক্রবর্তীর নাম বেরিয়েছে, তারপর থেকে তার আশেপাশের লোকজন, স্কুল, পুরোহিত মশাই, তার স্ত্রী, সবাই কি বলছে, তার পরিপ্রেক্ষিতে তার মনে হচ্ছে সে যেন একটা জীবন্ত ব্যঙ্গ, সবাই তার দিকে তাকিয়ে রয়েছে। বইয়ের পাতায় চোখ রেখে ধীরেন পড়াতে লাগলো, চোখ তুলে ছেলেদের দিকে তাকাতে পারলো না। এটার থেকে বোঝা গেল এই জায়গাটায় লেখক কিন্তু একটা ছোট্ট ইঙ্গিত আমাদের দিলেন, ওর কনফিডেন্স লেভেলটা নামছে। কনফিডেন্সটা যেটা ছিল, আমি একজন বিজ্ঞান মনস্ক মানুষ, আমি এই সমস্ত বুজরুকেতে বিশ্বাস করি না। সে ওখানে দাঁড়িয়েও বলেছে কিন্তু নবীনকে, এসব কি হচ্ছে, কুঞ্জকেতে এগুলো কি করছো, সে বলেছে, কারণ সে বিশ্বাস করে না বুজরুকিতে। কিন্তু তার যে আত্মবিশ্বাসের যে মাত্রাটা ছিল সেটা ধীরে ধীরে যেন কমছে। সে ছেলেদের দিকে তাকাতে পারছে না। কেন কেন এটা হচ্ছে? কারণ ও একা একা একটা বিজ্ঞান মনস্ক লোক, আর তাকে চারদিক থেকে ঘিরে রয়েছে সমস্ত কুসংস্কারাচ্ছন্ন অন্ধবিশ্বাসী মানুষ, এবং পরিবেশটাই সেই রকম অন্ধকারাচ্ছন্ন। সেইখানে লড়াই করতে করতে, অনবরত লড়াই করতে করতে সে কোথায় যেন আস্তে আস্তে পিছ হচ্ছে, কোথায় যেন একটা ধাক্কা লাগছে। এই যে চোখে তাকাতে না পারাটা তার নমুনা। যে ফার্স্ট পিরিয়ডে ঘন্টা পড়ে গেল, হেডমাস্টার মশাই ডেকে পাঠালেন। ডেকে পাঠিয়ে কি বললেন? 1 মাসের ছুটি নাও ধীরেন। 1 মাসের ছুটি? হঠাৎ ছুটি কেন নেবে? মথুরবাবু এইমাত্র বলে গেলেন আজ থেকেই ছুটি পাবে, আজ আর তোমার পড়ে কাজ নেই, আজকে থেকেই তোমার ছুটি, তুমি বাড়ি চলে যাও। মথুরবাবু কে? মথুরবাবু স্কুলের সেক্রেটারি, মাইলখানিক পথ হাঁটলে তার বাড়ি পাওয়া যায়। কেমন? তিনি বলে গেছেন ওকে যেন ছুটি দিয়ে দেওয়া হয়, আপাতত ওর আর পড়ানোর কোনো প্রয়োজন নেই। কেন? কি অপরাধ ধীরেনের? ধীরেনের কিন্তু কোনো অপরাধ নেই, কিন্তু এটা কুসংস্কারাচ্ছন্ন পরিবেশ ধীরে ধীরে এই একটি কুসংস্কারহীন বিজ্ঞান মনস্ক যুবককে যেন কোণঠাসা করছে, যেন ধীরে ধীরে তার পিঠটা দেওয়ালে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। ধীরেনকে স্কুল থেকে বেরিয়ে আসতে হলো। দেখো এখানে একটা লাইন লিখছেন, কদিন থেকে হঠাৎ চেতনায় ঝাঁকি লেগে মাথাটা তার এরকম ঘুরে উঠছে, মাঝে মাঝে মাথাটা ঘুরে উঠছে। চেতনায়, তার চিন্তা ভাবনায়, তার চেতন জগতে একটা ধাক্কা লাগছে। ওই যে তার আত্মবিশ্বাসের মাত্রাটা কমছে প্রতিকূল পরিস্থিতিতে। তার মাঝে মাঝে একটা কোথায় একটা সংশয় দানা বাঁধছে, সে একা ঠিক না এতগুলো মানুষ ঠিক। সে বেরিয়ে এসেছে, মাথাটা ঘুরছে। একবার তার মনে হলো যে একটু গাছতলায় বিশ্রাম করলো, মনে হলো যে মথুরবাবুর বাড়ি যাবে নাকি, যে কি তার কি দোষ, তার বোন খুন হয়েছে, এতে তার অপরাধটা কি? কিন্তু ওই যে ওর বোন আরেকজনকে ভর করেছে, কিন্তু ভাবলো না মথুরবাবু এই দুপুরবেলায় হয়তো বিশ্রাম করছেন,
আর তাকে তো তাড়িয়ে দেয়নি, চাকরিটা তো যায়নি, 1 মাসের ছুটি দিয়েছে। কোনো একটা সময় দেখা করে নেবে তার সঙ্গে। আর তার হাতে পায়ে ধরতেও তার ইচ্ছে করলো না, আজ গিয়ে তার হাতে পায়ে ধরতে ইচ্ছে করলো না ধীরেনের। ধীরেন একটি আত্মসম্মান জ্ঞান সম্পন্ন একটি বিজ্ঞান মনস্ক ছেলে, যুবক। আজকেই গিয়ে সে সেক্রেটারির হাতে পায়ে ধরবে যে না না আমাকে স্যার চাকরিটা করতে দিন, না, তার ইচ্ছে করলো না। মথুরবাবুর যদি কখনো দয়া হয়, যদি তিনি বুঝতে পারেন যে তার বোন খুন হয়েছে বলে দামিনীর ঘোষণার ফলে তার বোনের কাল্পনিক কেলেঙ্কারি নিয়ে চারিদিকে হইচই হচ্ছে বলে তাকে দোষী করা উচিত নয়, তাহলে মুশকিল হতে পারে। ছুটি বাতিল করে কাল থেকে কাজে যাবার অনুমতি হয়তো তিনি দিয়ে বসবেন। এতক্ষণ খেয়াল হয়নি, এখন সে বুঝতে পেরেছে নিয়মিতভাবে প্রতিদিন স্কুলে ছেলেদের পড়ানোর ক্ষমতা তার নেই। দেখো, একটু কিন্তু বিপরীত জায়গা আসলো। ও প্রথমে ওর মনে হচ্ছিল মথুরবাবুর কাছে যাবে, তারপরে আবার মনে হলো এই এই যে বলছি না যে ধীরে ধীরে যে ওর সেলফ কনফিডেন্সটা, আত্মবিশ্বাসটা কমছে, তার একটু একটু করে লিঙ্ক বা একটু একটু করে ইঙ্গিত ছেড়ে যাচ্ছেন লেখক। যে হঠাৎ তার মনে হলো যদি মথুরবাবুর এটা মনে হয় যে না, এতে তো ধীরেনের কোনো দোষ নেই, এই ধীরেনের বোন শুভ্রা খুন হয়েছে, সে দামিনীকে বর করেছে, সে কিভাবে খুন হয়েছে, এই একটা কাল্পনিক একটা কেলেঙ্কারি, সবটাই তো অশরীরী, সবটাই তো কল্পনায়, তার তো কোনো প্রমাণ নেই। মানে ফরেন্সিক সায়েন্স বলো বা কোনো রকম পুলিশি তদন্তে কিছুই প্রমাণিত হয়নি, তদন্তই হয়নি, তো প্রমাণ কোথার থেকে হবে? তার পুরোটাই কাল্পনিক একটা গল্প চলছে। এর থেকে যদি মথুরবাবু হঠাৎ মনে হয় যে আচ্ছা আচ্ছা ঠিক আছে, দরকার নেই, ওকে ছুটি দিয়ে দরকার নেই, ধীরেন তুমি আবার কালকে থেকে এসো, তাহলে কি হবে? কারণ ধীরেন এখন বুঝতে পারছে ওর কিন্তু এই মুহূর্তে ক্লাসে গিয়ে পড়ানোর মতন শারীরিক বা মানসিক অবস্থান নেই। এটাই হচ্ছে ওর আত্মবিশ্বাসের পারদটা ধীরে ধীরে নামছে, তার ইঙ্গিতটা দিচ্ছেন। মথুরবাবুর সামনে গিয়ে দাঁড়াতে লজ্জা হচ্ছে, চেনা মানুষের সঙ্গে দেখা হয়ে যাবার ভয়। ও মাঠের পথ ধরে বাড়ি যাচ্ছে, বাড়ি গিয়ে ঘরের মধ্যে লুকোতে হবে, ভালো লাগছে না, সবাই তার দিকে এইভাবে তাকাচ্ছে। দুর্বল শরীরটা বিছানায় লুটিয়ে দিয়ে ভারী মাথাটা বালিশে রাখতে হবে, মাথাটা ভার হয়ে গেছে, শরীর দুর্বল হয়ে গেছে, আসলে শরীর নয়, দুর্বল হয়ে গেছে ধীরেনের মন। সারা দুপুর ঘরের মধ্যে শুয়ে বসে ছটফট করে কাটিয়ে শেষ বেলায় ধীরেন উঠোনে বেরিয়ে এলো। মাজা বাসন হাতে নিয়ে শান্তি ঘাট থেকে উঠে আসছিল। ডোবার ধারে প্রকাণ্ড বাঁশঝাড়টা ছায়ার মানুষের মতো কি যেন একটা নড়াচড়া করছে। দাঁড়াও, ডোবার ধারে প্রকাণ্ড বাঁশঝাড়টার ছায়ার নয়, এটা ছায়ায় হবে, প্রিন্টিং মিস্টেক আছে, ছায়ায় মানুষের মতো কি যেন একটা নড়াচড়া করছে হওয়া উচিত, সম্ভবত তাই আছে, এটা হয়তো প্রিন্টিং মিস্টেক, কিছু একটা, মানে ডোবার ধারে একটা বাঁশ ছাড়েছে, সেখানে একটা ছায়ার মধ্যে একটা ওই সন্ধে সন্ধে হয়েছে, একটা কিছু নড়াচড়া করছে। তা ধীরেন হঠাৎ চিৎকার করে উঠলো, একটু আর্তনাদ কিন্তু সাধারণ চেঁচানো না। ওই যে সেদিনকে কৈলাস ডাক্তার যে হুঙ্কারটা দিয়েছিল তার মধ্যে কিন্তু ভয় ছিল না, সেটা হুঙ্কার ছিল, তার মধ্যে বীর দর্প ছিল, আত্মবিশ্বাস ছিল। আর আর্তনাদও চিৎকার, কিন্তু তার মধ্যে একটা ভয় মিশে থাকে, সেখানে আত্মবিশ্বাসটা কম থাকে। ধীরেনের কিন্তু সেইটা, ও আর্তনাদ করে উঠলো, কে ওখানে, কে কে, অর্থাৎ যেন ভয় পেয়েছে। ঝনঝন করে শান্তির হাত থেকে বাসনগুলো পড়ে গেল, একেবারে উঠি পড়ি করে বা কাছে ছুটে এসে ভয়ার্ত কণ্ঠে সে জিজ্ঞাসা করলো, কোথায় কে, কোনখানে? বাঁশঝাড় থেকে একটা চেনা গলার আওয়াজ এলো, আমি মাস্টারবাবু বাঁশ কাটছি, গ্রামের কোনো লোক। কে তোকে বাঁশ কাটতে বলেছে? শান্তি বলল, আমি বলেছি। খেন্তি পিসি বলল নূতন একটা বাঁশ কেটে আগা মাথা একটু পুড়িয়ে ঘাটের পথে আড়াআড়ি ফেলে রাখতে, ভোরে উঠে সরিয়ে দেবো, সন্ধ্যের আগে পেতে রাখবো, তুমি যেন আবার ভুল করে বাঁশটা ডিঙিয়ে যেও না। ওই বাঁশটা আগা মাথা দুদিক
পুড়িয়ে রেখে দিলে তাকে নাকি অশরীরী আত্মা ডিঙোতে পারবে না। আরে ভাই, তার যখন শরীরই নেই, তাই তো হাওয়ার মধ্যে মিশে বেড়াচ্ছে, তার আবার ডিঙোনোর দরকার কি? সে তো হাওয়ায় ভেসে চলে আসবে, তাই না? স্বাভাবিক হিসেব তো তাই বলে। কিন্তু এই যে বিশ্বাস, এই যে অন্ধবিশ্বাস, এবং এই বিশ্বাসটা করে মানুষ, এই অন্ধবিশ্বাসটা করে মানুষ আত্মবিশ্বাস ফিরে পাওয়ার চেষ্টা করে। কিরকম? অর্থাৎ এইটা আমি পেতে রেখেছি, তাহলে আমার আর কোনো ভয় নেই, তাহলে আমার আর কোনো ক্ষতি হবে না। এই যে বিশ্বাসটা, আত্মবিশ্বাসটা, এটা ফিরে পাচ্ছে সে ওই অন্ধবিশ্বাসটাকে আঁকড়ে ধরে। শান্তিও তাই করছে, এবং ধীরেনকেও বলছে। সন্ধ্যার আগেই শান্তি আজকাল রান্না বান্না সব করে ফেলছে। অন্ধকার ঘনিয়ে আসার পর ধীরেনকে সঙ্গে না নিয়ে বড় ঘরের চৌকাঠ সে পার হয় না। সবসময় তার সঙ্গে একটি পুরুষ মানুষ, কারণ নারী তো দুর্বল, মানে এটা লোকে ভাবে, দুর্বল হোক আর নাই হোক, লোকে এটা ভাবতে ভালোবাসে যে নারী দুর্বল, তাকে আগে ভূতে ধরবে, যেমন দামিনীকে ধরেছিল। ছেলে মেয়েদেরও শান্তি ঘরের মধ্যে আটকে রাখে। সন্ধ্যা থেকে ঘরে বন্দি হয়ে ধীরেন আকাশ পাতাল ভাবে, আর মাঝে মাঝে ছেলে মেয়ের কথা কানে যায়। একজন বলছে ছোট পিসি ভূত হয়েছে, আর একজন বলছে ভূত নয়, পেতনি। জানিস না, বেটা ছেলে মানে পুরুষ মানুষ ভূত হয়, আর মেয়েরা মরলে পেতনি হয়। তারাও বিশ্বাস করছে। ধীরেনের প্রাণপ্রিয় ছোট বোন, যাকে আগলে রাখার জন্য সে ঘাটটাকে নতুন করে বাঁধিয়ে দিয়েছিল, নতুন তালের গুঁড়ি ফেলে, সেই বোন সম্পর্কে যখন সবাই বলছে সে ভূত হয়েছে, সে পেতনি হয়েছে, সে অন্যকে ধরছে, একই সে খুন হয়েছে ওইভাবে নৃশংসভাবে, সেটা তাকে যন্ত্রণা দিচ্ছে, তার মনের মধ্যে ধাক্কা মারছে। ঘরের মধ্যেও কারণে অকারণে শান্তি ভয় পেয়ে আঁতকে ওঠে। শান্তি তো অসম্ভব কুসংস্কারাচ্ছন্ন। কাল রাতে একটা পেঁচার ডাক শুনে ও ধীরেনকে আঁকড়ে ধরে গোঙাতে গোঙাতে বমি করে ফেলেছিল। বড় ঘরের দাওয়ার পূর্ব প্রান্তে বসে তামাক টানতে টানতে দিনের আলো ম্লান হয়ে এলো। পরের দিনের কথা হচ্ছে। এখানে বসে ডোবার ঘাট আর দুধারের বাঁশ হবে, চন্দ্রবিন্দুটা পড়েনি, বাঁশঝাড় জঙ্গল দেখা যায়। জঙ্গলের পর সেনেদের কলা বাগান। এটা গ্রামের চিত্রটা বর্ণনা করছেন, ওর পাশের বাড়ি। সেনেদের কাছারি ঘরের পাশ দিয়ে দূরে বসুদের মজা পুকুরের তীরে মোড়া গজারি গাছটার ডগা চোখে পড়ে। গজারি গাছ সেই শাল গাছ। আচ্ছা, এখানে আমরা ফার্স্ট পেজে একটা লেখা ছিল যে, দাঁড়াও, ওই গজারি গাছটার নিচেই কিন্তু বলাই চক্রবর্তী মৃতদেহ পড়েছিল, আর সেই গজারি গাছটা কিন্তু দেখা যাচ্ছে, ওখান থেকে দেখা যায়। অন্ধকার হবার আগেই কুয়াশায় প্রথমে গাছটা, তারপর সেনেদের বাড়ি আবছা হয়ে গেল। অগ্রহায়ণ মাস তো, আস্তে আস্তে তো শীত আসছে, ফলে কুয়াশা নামছে। তুমি কি আর ঘাটের দিকে যাবে? শান্তি জিজ্ঞেস করলো। না, তবে বাঁশটা পেতে দাও। এখানেও বাঁশে চন্দ্রবিন্দুটা পড়েনি, বাঁশ পাততে হবে না। কিরম যেন রেগে যাচ্ছে ধীরেন। শান্তি কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল। তোমার চোখ লাল হয়েছে, টকটকে লাল। হোক, টকটকে লাল। অর্থাৎ এটা যদি এখনকার দিন হতো বা বিজ্ঞান মনস্ক মানুষের হতো, তাহলে সঙ্গে সঙ্গে তার প্রেশার মাপা হতো, যে তার প্রেশার বেড়ে গেছে কিনা, তার চোখ লাল হয়ে গেছে কেন, তার মানসিক অবস্থাটা কি। শোবার ঘর আর রান্নাঘরের ভিটের সঙ্গে দুটি প্রান্ত ঠেকিয়ে শান্তি নিজেই বাঁশটা পেতে দিল। কাঁচা বাঁশের দু প্রান্তে খানিকটা পুড়িয়ে দেওয়া হয়েছে। কোনো অশরীরী আত্মা এই বাঁশকে ডিঙোতে পারবে না। ঘাট থেকে শুভ্রা যদি বাড়ির উঠোনে আসতে চায়, এই বাঁশটার কাছে এসে আটকে যাবে শুভ্রা। আলো জ্বালার আগেই ছেলে মেয়েদের খাওয়া শেষ হলো। সন্ধ্যাদীপ না জ্বেলে শান্তির নিজের খাওয়ার উপায় নেই। ভালো করে সন্ধ্যা হওয়ার আগেই সে তাড়াতাড়ি দ্বীপ জ্বেলে ঘরে ঘরে দেখিয়ে শাঁখে ফুঁ দিল। সন্ধে হলে তো সাধারণত ধূপ দ্বীপ জ্বালে, শঙ্খ বাজায়, কিন্তু ও সব কিছু আগে আগে করে ফেলে, এবং আলো জ্বলার আগে সে ছেলে মেয়েদের রাতের খাওয়াটা খাইয়ে দেয়। তারপরে শাঁখে কোনো ক্রমে ফুঁ দিয়ে 10 মিনিটের মধ্যে নিজে খেয়ে ধীরেনের ভাত বেড়ে ঢাকা দিয়ে রেখে রান্নাঘরে তালা দিয়ে কাপড় ছেড়ে ঘরে ঢুকলো। কেন? বিকেলে আজকাল সে মাছ রান্না করে না বিকেলবেলা, কারণ আমাদের
একটা ওই গল্প যেগুলো প্রচলিত আছে তার মধ্যে এটাও একটা, যে পেতনিরা খুব মাছ খেতে ভালোবাসে। এরকম তোমরা ভূতের গল্পের বইতে দেখবে কেউ মাছ হাতে করে নিয়ে যাচ্ছে, পেতনি সেই মাছটা নিয়ে নিচ্ছে, এরকম অনেক রকম গল্প আমরা ছোটোবেলাতেও সব পড়েছি। তা পেতনিরা খুব মাছ ভালোবাসে, তো তাই রাত্রিবেলা সে মাছ রান্না করে না। মাছের লোভে যদি আসে, এঁটো কাঁটা নাকি অশরীরী আত্মাকে আকর্ষণ করে। এঁটো মানে খেয়ে একটা জিনিস আমি খাচ্ছি আবার তাতে হাত দিচ্ছি, এটা এঁটো হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই এঁটো কাঁটাতে নাকি অশরীরী আত্মারা আসে। খাওয়ার হাঙ্গামা খুব সংক্ষেপে, সহজে এবং অল্প সময়ে হয়ে যায়। মাছ টাছ নেই, বাছির ব্যাপার নেই, কাঁটা বাছতে হয় না, ফলে খুব চটপট খাওয়া দাওয়া হয়ে যায়। ঘরে আসবে না? না। শান্তি জিজ্ঞেস করছে, ধীরেন বলছে না, ধীরেন ঘরে যাচ্ছে না। তখনও আকাশ থেকে আলোর শেষ আভাসটুকু মুছে যায়নি। 2-3টে তারা দেখা দিয়েছে, আরও কয়েকটা দেখা দিতে দিতে আবার হারিয়ে যাচ্ছে, কারণ ওই যে কুয়াশা মেঘ। আর 1-2 মিনিটের মধ্যে রাত্রি শুরু হয়ে যাবে, একদম সন্ধিক্ষণ। দিন আর রাত্রির যে সন্ধিক্ষণ, সেটাই হচ্ছে সন্ধ্যা। সেই সন্ধ্যার সময়টা জীবিতের সঙ্গে মৃতের সংযোগ স্থাপনের সবচেয়ে প্রশস্ত সময় সন্ধ্যা। এটাও তো ওই যে বললাম, এটাও আমাদের মনের কল্পনা, যে ভর দুপুরবেলা কেউ কিন্তু ভূত দেখে না। ভূত দেখে ওই আবছা অন্ধকার, আলো ছায়া এসবের মধ্যে। তাই সন্ধ্যাটা হচ্ছে সবচেয়ে ভালো সময়। ভর সন্ধ্যাবেলা শুভ্রা দামিনীকে আশ্রয় করেছিল। আজ সন্ধ্যা পার হলে, রাত্রি আরম্ভ হয়ে গেলে চেষ্টা করেও শুভ্রা হয়তো তার সঙ্গে কথা বলতে পারবে না। আর দেরি না করে এখনই শুভ্রাকে সুযোগ দেওয়া উচিত। কার মনে হচ্ছে? ধীরেনের। অর্থাৎ ধীরেনের যে অবিশ্বাসী মনটা ছিল, অবিশ্বাসী বলতে কুসংস্কারের প্রতি অবিশ্বাসী মনটা ছিল, যে বিজ্ঞান মনস্ক মনটা ছিল, সেই মনটা ধীরে ধীরে দুর্বল হচ্ছে। কিন্তু তার মধ্যেও সে যেন জানতে চাইছে। সে যেহেতু সে বিজ্ঞান মনস্ক, সেই জন্য সে এটা বোঝার চেষ্টা করছে যে ওই যে বিজ্ঞানীরা করেন না, যে তারা এক্সপেরিমেন্ট করেন, করে দেখি না কি হয়, ভালো হয় না খারাপ হয়, করে দেখি। একটা ওষুধ তৈরির সময় ট্রায়াল দেওয়া হয়, ঠিক সেরকম ধীরেন এরা কি সত্যি বলছে, না আমি যেটা ভাবছি সেটা সত্যি? আচ্ছা যদি তাই হয়, তাহলে যাই, আমি যেখানে শুভ্রা খুন হয়েছিল সেখানে যাই। এই তো সন্ধ্যা, এই সময়টাই তো আত্মা আসে। দামিনীকে আশ্রয় করেছিল, তাহলে আমি গেলে, আমি দাদা, আমার ছোট বোন, সে কি আমাকে বলবে না সত্যি তাকে কে খুন করেছিল এবং কেন খুন করেছিল? এই সুযোগটা তাকে দেওয়া উচিত। দেখি না আসে কিনা। চোরের মতো ভিটে থেকে নেমে বাঁশ ডিঙিয়ে ধীরেন পা টিপে টিপে ডোবার দিকে এগিয়ে গেল। তারপরে অদ্ভুত বিকৃত গলার ডাক শুনে শান্তি লণ্ঠন হাতে ঘর থেকে বেরিয়ে এলো। বাঁশের ওপরে দাঁড়িয়ে হিংস্র জন্তুর চাপা গর্জনের মতো গম্ভীর আওয়াজে ধীরেন তার নিজের নাম ধরে ডাকাডাকি করছে। অর্থাৎ ধীরেন ধীরেন করে ডাকছে, যেন সে ধীরেন নয়। গেঞ্জি আর কাপড়ে কাদা ও রক্ত মাখা, অর্থাৎ ধীরেন পড়ে গিয়েছিল, পড়ে যাওয়াতে কাদা লেগে গেছে, ঠোঁট কেটে গেছে, এই দেখো ঠোঁট থেকে চিবুক বেয়ে ফোঁটা ফোঁটা রক্ত গড়িয়ে পড়ছে, পড়ে গেছে, কেটে গেছে, রক্ত বেরোচ্ছে। কিন্তু সে নিজের নাম ধরে ডাকতে ডাকতে বলছে, বাঁশটা সরিয়ে দাও। তখন শান্তি বলছে, ডিঙিয়ে এসো, বাঁশ ডিঙিয়ে চলে এসো। কি হয়েছে, পড়ে গেছো নাকি? ডিঙোতে পারছি না, বাঁশ সরিয়ে দাও। ডিঙোতে পারবে না কেন? কারণ এই যে শান্তির কুসংস্কারটা ধীরে 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 ধীরেনকে গ্রাস করেছে, যে ওই দুপাশ পোড়ানো একটা কাঁচা বাঁশ, অশরীরী আত্মা তাকে পেরোতে পারে না, সে পেরোতে পারছে না। সে বলছে আমি পেরোতে পারছি না। বাঁশ ডিঙোতে পারছে না, মাটিতে শোয়ানো বাঁশ। শান্তির আর একটু সন্দেহ রইল না। আকাশ চেরা তীক্ষ্ণ গলায় আর্তনাদের পর আর্তনাদ শুরু করে দিল। অর্থাৎ সে ধরে নিল ধীরেনকে ভূতে ধরেছে। তারপর প্রতিবেশী, পাড়ার গ্রামের লোকজন সব এলো, কুঞ্জগুনিনও এলো। 3-4 কলস জল ঢেলে ধীরেনকে স্নান করে তাকেও খুঁটির সঙ্গে বেঁধে ফেলা হলো।
মন্ত্র পড়ে জল ছিটিয়ে মালসার আগুনে পাতা শিকড় ওই সেই বিচ্ছিরি গন্ধওয়ালা সেগুলো পুড়িয়ে আবার ধীরেনও সেই দামিনীর মতোই নিঝুম হয়ে গেল। তারপর মালসার আগুনে কাঁচা হলুদ পুড়িয়ে ওর নাকের কাছে ধরে বজ্রকণ্ঠে জিজ্ঞাসা করলো কুঞ্জমাছি, কে তুই? বল তুই কে? ধীরেন বলল, আমি বলাই চক্রবর্তী, শুভ্রাকে আমি খুন করেছি। তাহলে তোমাদের মনে এই প্রশ্নটা আসতেই পারে যে কি হলো তাহলে? তাহলে সত্যি কি তাই? আসলে এইখানে এই গল্পটার বৈশিষ্ট্যটাই এটা। ওই যে আমি গল্পটা পড়াতে শুরু করেই একটা কথা বলেছিলাম না, যে ক্ষতে ভরা নিজের মুখটাকে সুন্দর মনে করার ভ্রান্তিটা মুখের সামনে আয়না তুলে ভেঙে দিতে পারলে সমাজ চমকে উঠে মলমের ব্যবস্থা করবে। সে আয়নাটাই তুলে ধরলেন লেখক সমাজের মুখের সামনে, যে বিজ্ঞান মনস্কতা আর কুসংস্কার এই দুয়ের একটা তীব্র দ্বন্দ্ব এই গল্পটার মধ্য থেকে উঠে এসেছে। এবং ছেলেটি তো একা, ধীরেন একটি বিজ্ঞান মনস্ক যুবক, কিন্তু সে একা হয়ে গেছে। তার পারিপার্শ্বিক প্রত্যেকটা লোক, তার পরিস্থিতি, তার ঘরের মধ্যে লোক, তার স্ত্রী, তার ছেলে মেয়ে, নিকটতম যারা, তারা পর্যন্ত বিশ্বাস করছে যে শুভ্রা মনে ভূত হয়েছে, পেতনি হয়েছে, তাকে বলাই চক্রবর্তী খুন করেছে। সারাক্ষণ ওটা চিন্তা করছে। তাকে স্কুল থেকে ছুটি দিয়ে দেওয়া হলো, লোকজন তাকে দেখে ওই রকম ফিসফাস করছে, ছাত্ররা করছে, তার একটা ওই যে সংকোচ দ্বিধা, ওই যে বললাম না দুটো জায়গা আমি তোমাদেরকে দেখিয়েছি, যে যেখানে লেখক ইঙ্গিত ছেড়ে যাচ্ছেন যে ওর আত্মবিশ্বাসটা ধীরে ধীরে কমছে, এবং কমতে কমতে এইবার তলানিতে গিয়ে ঠেকলো। ওই যে ওরা যেটা বলছে সেটা ঠিক না, আমি যেটা ভাবছি সেটা ঠিক, তাহলে যাই, আমি ওখানে যাই। সে গেল ডোবার ধারে, ওই বাসটপকেই তো সে গেছে, কিন্তু যাওয়ার পর আর সে নিজেকে ধরে রাখতে পারল না। এতদিনের এই প্রচণ্ড মানসিক চাপ, আশঙ্কা, আতঙ্ক, ভয়, দুঃখ, যন্ত্রণা, সমস্ত কিছু তার নার্ভকে এমন একটা পরিস্থিতিতে নিয়ে চলে গেল যে সেই আইডেন্টিটি ডিসঅর্ডার ওরও হলো। ওইটা ওর মনের মধ্যে যে তাহলে কি ওরা যা বলছে তাই ঠিক, বলাই চক্রবর্তী শুভ্রাকে মেরেছে, বলাই চক্রবর্তী শুভ্রাকে মেরেছে, এইটা করতে 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 এসে তখন ও কিন্তু বাসা ডিঙিয়েই গেছে, কিন্তু ডিঙিয়ে আসতে পারছে না। কারণ ও কোথায় গেছিল? বাঁশ ঝাড়, ডোবা, অন্ধকার, সন্ধ্যা নামছে, এরকম একটা জায়গা। নিজেও ভয় পেয়েছে, একটা সময় সে ভয় পেয়েছে। যত সাহসী মানুষই হোক না কেন, তার পরিবেশ যদি তাকে এইভাবে ঘিরে ধরে, এইরকম চক্রব্যূহের মধ্যে আটকে ফেলে, তাহলে এক সময় সে তো আর পারে না। তার শেষ অস্ত্রটিও চলে গেছে, তার শেষ অস্ত্র। সে একবার চেষ্টা করেছিল, একবার গিয়ে দেখি তো সত্যি কি শুভ্রা এসে আমাকে বলবে না যে তার কি হয়েছে, সত্যি কি ওরা যা বলছে সেটাই কি সত্যি, দেখি যদি সেটা সত্যি হয় তাহলে শুভ্রা এসে বলবে আমাকে, এটা জানতে সে গিয়েছিল। কিন্তু সেখানেই তার নার্ভাস ব্রেকডাউন যেটা, সেইটা হলো। তখন ওদের বলা কথাটা, এতগুলো লোকের বলা কথাটাই তার মনের মধ্যে, তার অবচেতনে গেঁথে গিয়েছিল, তো সেটাই আস্তে আস্তে বেরিয়ে আসছে। আমি বলাই চক্রবর্তী, আমি শুভ্রাকে খুন করেছি, আর আমি বাঁশটা ডিঙোতে পারছি না, কারণ সে তখন নিজেকে বলাই চক্রবর্তীর অশরীরী আত্মা বলে ভাবছে। তাহলে যে গল্পটা, এই গল্পটার মধ্য দিয়ে আমাদের লেখক মানিক বন্দ্যোপাধ্যায় আমাদের সমাজের চোখের সামনে একটা আয়না তুলে ধরলেন, যাতে করে আমরা দেখতে পারি যে পরিবেশ, পরিস্থিতি, সমস্ত কিছু কেমন করে একটা বিজ্ঞানে বিশ্বাস করা একটা কুসংস্কারহীন মানুষকেও কিভাবে একেবারে খাদের ধারে নিয়ে যেতে পারে, কিভাবে তার দেওয়ালে পিঠ ঠেকে যেতে পারে, এবং শেষ পর্যন্ত তার একটা আত্মসমর্পণ, কুসংস্কারের কাছে তার আত্মসমর্পণ। এটা দিয়ে সমাজের
চিত্রটাকে দেখানো হলো। তার মানে কি বিজ্ঞান হেরে গেল? না, নেভার। তিনি এটাই বোঝাতে চাইলেন যে এইভাবে বিজ্ঞান হারলে চলবে না। একা ধীরেন পারল না, কিন্তু ধীরেনের পাশে যদি 5টা লোক থাকতো, ধীরেন হয়তো লড়তে পারত, কিন্তু সে একা হয়ে গেছে, তার চারপাশে সবাই কুসংস্কারাচ্ছন্ন, তাই একা ধীরেন পারল না, কিন্তু 5টা ধীরেন এক হলে কিন্তু পারত। তাই বিজ্ঞান হারবে না, এই পরিস্থিতিটাকে দেখিয়ে লেখক আমাদের জানাতে চাইলেন তোমরা এইভাবে কুসংস্কারের কাছে আত্মসমর্পণ করো না, তোমরা তোমাদের বিজ্ঞান চেতনার জায়গায় স্থির হয়ে থাকো। কেমন? তাহলে আমাদের যে প্রশ্নগুলো আসতে পারে, ছোট গল্প হিসেবে হলুদ পোড়া কতটা সার্থক? ছোট গল্প হিসেবে অবশ্যই এটা সার্থক, কারণ আকার আয়তন তো অবশ্যই ছোট এবং খুব অল্প চরিত্র। মূল যে ঘটনাটাকে নিয়ে শুরু, শুভ্রার মৃত্যু, বলাই চক্রবর্তীর মৃত্যু, সেই একটা লক্ষ্যেই একদিকেই গেছে এবং একটা চিন্তাধারা নিয়ে লেখক এগিয়েছেন। বিজ্ঞান আর অপবিজ্ঞান বা কুসংস্কার এর যে দ্বন্দ্বটা, এই দ্বন্দ্বটাকে নিয়ে এগিয়েছেন এবং সেখানেই গিয়ে শেষ করেছেন। এবং গল্পটা যেখানে শেষ হচ্ছে সেখানে আমাদের মনের মধ্যে একটা অতৃপ্তি থাকছে, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে শেষ হয়ে হইল না শেষ। অর্থাৎ আমাদের মনে হচ্ছে যে এরপরে আরেকটু থাকলে, এরপরে কি হলো জানতে পারলে বোধহয় ভালো হতো। সেই দিক থেকে এখানে কোনো গল্পের কোনো ডালপালা নেই, অর্থাৎ ধরো নবীনের ছোটবেলার কথা নেই, দামিনীর এরপরে কি হলো তার কথা নেই, শুভ্রার শ্বশুরবাড়ির কথা নেই, কিচ্ছু নেই। বলাই চক্রবর্তী, শুভ্রার মৃত্যু, ধীরেন একটি কুসংস্কারহীন চরিত্র, একটি বিজ্ঞান মনস্ক চরিত্র, আর চারপাশের কুসংস্কারাচ্ছন্ন মানসিকতা এবং পরিবেশ, এই দুয়ের সংঘাত এটা নিয়ে শুরু করে এটাতেই গিয়ে শেষ করলেন। তাই এটা খুব সুন্দর একটি সার্থক ছোট গল্প। আর এই গল্পটার নামকরণ হচ্ছে হলুদ পোড়া। কেন? কারণ এই হলুদটা পুড়িয়ে যখন নাকের কাছে দিচ্ছে, একটা প্রচণ্ড ঝাঁঝালো গন্ধ, তখন এই কথাগুলো দামিনীও বলেছে আমি শুভ্রা, এও বলছে আমি বলাই চক্রবর্তী। তাই হলুদ পোড়া এটা একটা সিম্বল, এটা কুসংস্কারের সিম্বল এখানে। কেমন? আমরা যেমন অনেক সময় দেখবে ওই দোকানের বাইরে লেবু লঙ্কা গেঁথে ঝুলিয়ে রাখা হয়, এটাও কুসংস্কার, নজর লাগবে না। আরে লেবু লঙ্কা প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, ভীষণ উপকারী জিনিস, তার সঙ্গে নজরের কি সম্পর্ক? কিন্তু এগুলো মানুষ বিশ্বাস করে। ওই যে একটা কথা বললাম না, যে মানুষ এইগুলোকে বিশ্বাস করে, এই কুসংস্কারগুলোকে বিশ্বাস করে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার চেষ্টা করে, যে আমার কোনো ক্ষতি হবে না, আমার কোনো জিনিসে কারো নজর লাগবে না। নজর লাগা বলে কোনো জিনিসই নেই, তবু মানুষ এটা ভাবে। কেমন? সেই রকমই এখানে যে হলুদ পোড়া, ওই তীব্র ঝাঁঝালো গন্ধটা, ওইটাই ওটার পরেই এটা বলছে। তাই হলুদ পোড়া এটা একটা 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 যেন অনুঘটকের কাজ করেছে। এটা যেন এমন একটা সিম্বল যে ওই বিজ্ঞান আর কুসংস্কারের মাঝখানে রয়েছে এবং ফাইনালি কুসংস্কারকেই সে যেন জিতিয়ে দিচ্ছে, বিজ্ঞানের দিক থেকে সরিয়ে আনছে। সেই জন্য এর গল্পটার নাম হলুদ পোড়া। আর আমি বারবার মাঝখানে বলে দিয়েছি, ধীরেন চরিত্রটাকেও তোমরা ভালোভাবে দেখবে, একটা খুব চমৎকার। আমি কথার মাঝে মাঝে যেভাবে বর্ণনা করেছি, আমার মনে হয় তোমরা সেগুলোকে একসাথে জুড়লেই ধীরেন চরিত্রটা সম্পর্কে তোমরা ধারণা পেয়ে যাবে। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে এরপর, তোমরা ইনবক্স করো, আমি নিশ্চয়ই চেষ্টা করব সেটা তোমাদেরকে বুঝিয়ে দিতে।